তারা কারো কথা কেউ শোনে না, দিন তো আমার গেল ঘেঁটে, লিখেছিলেন হালি শহরের এক বিখ্যাত বাসিন্দা রামপ্রসাদ সেন। পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পর সেই হালি শহর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে শুভেন্দু অধিকারী সফর ঘিরে একেবারে তুঙ্গে উত্তেজনা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা। এর আগে সিপিএম ও তৃণমূল আমলেও বারবার আক্রান্ত হয়েছেন বিরোধী নেতা নেত্রীরা। মানুষের ভোটে জামানা তো বদলালো, কিন্তু বিরোধীদের ওপর হামলার এই কুৎসিত ট্র্যাডিশন কবে বন্ধ হবে? দ্বিতীয় প্রশ্ন। হেফাজতে মৃত্যু দিনের আলোর মতো স্পষ্ট। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত হবে। হালি শহর কাণ্ডে আইওকে সাসপেন্ড এবং আইসিকে ক্লোজ করে ঘোষণা মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত কি বদলাবে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি? সব থেকে বড় প্রশ্ন এটাই। তৃতীয়, শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। প্রত্যক্ষ ইন্ধন রয়েছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের পর থেকে নিশানা শুধু মুখ্যমন্ত্রীকেই। এখন কোন রহস্যে টার্গেট দিল্লি? চতুর্থ প্রশ্ন। হালি শহর কাণ্ডের প্রতিবাদ। বিধানসভায় কালীঘাট তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে সামিল ঋতব্রত শিবিরের তিনজন বিধায়ক। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা ইস্যুতে অ্যাডভান্টেজ কালীঘাট? পঞ্চম প্রশ্ন। হাতে হাতে ঘুরছে হামলাকারীদের ছবি। তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা, অথচ 24 ঘন্টা পরেও গ্রেফতার শূন্য। Z+ ক্যাটেগরির ভিভিআইপির ওপর হামলার পরেও কোন অঙ্কে পুলিশের এই গড়িমসি? তবে শুরুতেই দেখাবো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন। উত্তর 24 পরগনার হালি শহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার তার বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ হামলা। উত্তাল হয়ে ওঠে রাজনীতি। এর ঠিক পরের দিনই সোমবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চড়ল তরজা, তুঙ্গে উঠল বাকযুদ্ধ। এত বড় বড় পাথর মেরেছে। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। রবিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় বিক্ষোভ হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। ছোড়া হয় জুতো, চটি, বোতল। চোরের রানী চোর। আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে চিফ মিনিস্টারের আর বিজেপির সন্ত্রাস চলছে। 24 ঘন্টার ব্যবধানে মঙ্গলবার হালি শহরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে। জনরোষ। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি এবং 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়ের ছেলে। তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন। উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী, তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় হালিশহর থানার আইসি তমাল দত্তকে ক্লোজ এবং তদন্তকারী অফিসার ফিরোজ মল্লিককে সাসপেন্ড করা হয়েছে। সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ। আগামী 1 ঘন্টায় আজ যা বলবো তা কোনো দলের অন্ধভক্তদের বা ঘৃণার কারবারিদের একটুও পছন্দ হবে না। দেখুন, হালি শহরে যে ঘটনাটা ঘটেছে সেটা ভয়ঙ্কর এবং চূড়ান্ত মানবতা বিরোধী। শুধু এই রাজ্য বা এই দেশের প্রেক্ষিতে নয়, গোটা পৃথিবীর সমস্ত নিরিখেই কাস্টোডিয়াল ডেথ, লকআপ ডেথ বা পুলিশ হেফাজতে মৃত্যু মানবতার প্রতি অপরাধ এবং চরম অগণতান্ত্রিক। কাজেই ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী যে হালিশহর থানার তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করেছেন এবং আইসিকে ক্লোজ করেছেন, তা অত্যন্ত সঠিক এবং ন্যায্য কাজ হয়েছে। ঠিক যেমন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়াটা গতকাল
অত্যন্ত সঠিক এবং ন্যায্য কাজ ছিল, একেবারে জোর গলায় বলছি। আর এই ন্যায্য কাজটা মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের কোনো কর্মীর মৃত্যুতে একবারও করেননি, এটাও জোর গলাতেই বলছি। একই সঙ্গে বলছি, পুলিশের সামনে হামলার ঘটনাকে জনরোষ বলার প্রবণতা গণতন্ত্রে ভয়ঙ্কর, আগেও বলেছি, এখনও বলছি। দেখুন, বিরোধী নেতানেত্রীর কনভয় হামলা যে এ রাজ্যের একটা কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, এ কথা গত 20 বছরে, গত 21 বছরে, গত 2 দশকে বহুবার আমি বলেছি। বিরোধী দলনেতা থাকাকালীন 30 বার শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হয়েছে। গত বছর এই অগাস্ট মাসে কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়, একাধিক গাড়ির কাঁচ পাথরে চুরমার হয়ে যায়। তখনও আমরা এই একই কথা বলেছিলাম রাজনৈতিক সংস্কৃতি নিয়ে, বলেছিলাম নগর পুড়লে দেবালয় কি এড়ায়? আজ দেখা যাচ্ছে এড়ায় না। দেখুন সেদিন কি বলেছিলাম। আমি বলছি, ব্যক্তির থেকে যদি আরও বড় ছবিটাকে করি, যে ধরুন এই কনভয় হামলা, কালো পতাকা, কনভয়কে আক্রমণ করা, বিরোধী দলনেতা বা যে কোনো রাজনীতিবিদকে আক্রমণ করা, আমি বলছি এতে পুলিশের অংশ তো অবশ্যই আছে, কিন্তু আরও বড় করে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আমি আরও বিস্তারিতভাবে কেন বারবার আমি রাজনৈতিক সংস্কৃতিতে জোর দিচ্ছি, কিভাবে বছরের পর বছর ধরে এই খারাপ রাজনৈতিক সংস্কৃতি জাঁকিয়ে বসেছে আমাদের এই রাজ্যে, তাতে আসবো। কিন্তু তার আগে পুলিশের ভূমিকা আবার বলছি, যে যেহেতু ঘোষিত কর্মসূচি এবং নির্দিষ্ট করে দিয়েছে আদালত রুট, শুধু তাই নয়, কজন এসপির সঙ্গে দেখা করতে পারবেন, যে শুভেন্দু অধিকারী ছাড়া আর মাত্র 4 জন, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে মাত্র 5 জন দেখা করতে পারবেন, এটাও আদালতের নির্দিষ্ট করা। সেই ঘোষিত কর্মসূচিতে কেন ঝঞ্ঝাট হবে? আর এই সংস্কৃতি যদি জাঁকিয়ে বসে এখনই, তার মানে সেটা ওই প্রবাদটা আছে না, যে নগর পুড়িলে দেবালয় কি এড়ায়, তো সেই রকম দেবালয় কি এড়াতে পারে যদি এখন থেকে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়, অথবা আগুন লাগার পর ইচ্ছাকৃতভাবে নীরব থাকা যায় যে আগুনটা নেভানোর প্রয়োজন নেই, যাক জ্বলুক না। সেদিন শুভেন্দু অধিকারীর কনভয় হামলা নিয়ে যা বলেছিলাম, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলা নিয়ে একই কথা বলেছি। এবার দেখাবো 2018 সালে 6ই ডিসেম্বর কোচবিহারের সিতাইতে দিলীপ ঘোষের কনভয়ে ভয়ঙ্কর হামলা হয়েছিল। দিলীপ ঘোষ লাইভে এই অনুষ্ঠানে বসেও ছিলেন। দেখুন সেই দিন কি বলেছিলাম আমরা, 2018। দিলীপবাবু, আমার শেষ প্রশ্ন, আজকে সিতাইয়ের ঘটনা, কিছু ফুটেজও আমরা দেখেছি, আপনার গাড়িতে হামলার অভিযোগ, একেবারে পরিষ্কার, জানলার কাঁচ ইত্যাদি ভেঙে দেওয়া হচ্ছে। আপনার মুখ থেকে ঘটনাটা জানতে চাইবো এবং সেই মুহূর্তে প্রশাসনের ভূমিকা। দেখুন, একটা সাধারণ প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আর ঠাকুর পঞ্চানন বর্মা জন্মভিটেতে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছিলাম। আর সেই সময় সিতাই মোড়েতে আমাদের উপরে হঠাৎ আক্রমণ হয়। মজার ব্যাপার, পুলিশ এবং গুন্ডা, সিভিক পুলিশ এবং যারা লাঠি দিয়ে ভাঙলো, সবাই একই পোশাক পরে আছে। আপনি ভিডিও দেখুন, তার থেকে হঠাৎ আক্রমণ করে আমাদের গাড়িগুলো ভাঙা হলো, মারা হলো। তো পুলিশ গুন্ডার মধ্যে আর পার্থক্য করা যাচ্ছে না, বিশ্বাসও করা যাচ্ছে না। আর আমার উপরে এটা প্রথমবার আক্রমণ হয়নি, এটা নিয়ে 9বার হামলা হলো। আপনাকে আমি সরাসরি প্রতিক্রিয়ার জন্য দেবনারায়ণ বাবুর কাছে আসবো। আমার প্রথম প্রশ্ন, যে প্রশাসন কি করছিল? গাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনি দেখবেন ফুটেজে যে পুলিশ কার্যত আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যারা গাড়ি ভাঙছে তাদের প্রোটেকশন দিচ্ছেন। এ কি প্রশাসনের ভূমিকা? কি আশ্চর্য! দেখুন, এই একই ছবি গতকালের হামলাতেও দেখতে পাচ্ছি। বুঝতেই পাচ্ছেন, শাসক বদল হয়েছে, শাসক আর বিরোধীর ঝান্ডার রং বদল হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা একই রয়ে গেছে। কিন্তু আমাদের বক্তব্য এবং অবস্থানের একটুও বদল হয়নি। আমি প্রথমে জয়ন্তর কাছে আসব। দেখুন, যে জিনিস বারবার পরিবর্তনের আগে আমাদের দেখতে হয়েছে, মানে এই 26-এর পরিবর্তনের কথা বলছি, আপনাদের দেখাতে হয়েছে যে জিনিস, আর সব থেকে বেশিবার যে অন্যায়টা করা হয়েছে বিজেপির সঙ্গে, সেই বিজেপি যখন শাসন ক্ষমতায় তখনও সেই একই জিনিস কেন দেখতে হবে? এই প্রশ্ন দিয়ে আজ অনুষ্ঠান শুরু করবো। জয়ন্ত, প্রথমে বলবো, এ তো ডটার ইন ল মাদার ইন ল সিনড্রোম। যে পুত্রবধূ অত্যাচারিতা হন, তিনি আবার শাশুড়ি হয়ে অত্যাচার করেন তার পুত্রবধূর ওপরে। অর্থাৎ এটা তো আমরা দেখেই এসেছি। এবার তোমাকে বলি, তোমার প্রশ্নের দুটো পার্টেরই আমি নিন্দে করব। এক, পুলিশ কাস্টাডিতে মৃত্যু, তার তদন্ত হওয়া প্রয়োজন, উপযুক্ত তদন্ত হতে হবে। এবং আমরা অনেক সময় বলে থাকি, আমি যদি মামলা করতাম ডিফেন্সের হয়ে, যে পুলিশ আবার পুলিশের বিরুদ্ধে কবে মামলা করে বা কবে তদন্ত করে নিরপেক্ষ, সিআইডি দাও, সিবিআই দাও, আমরা এরকম বলতাম। দেখো, কাস্টোডিয়াল মৃত্যুর কোনো ক্ষমা নেই, কোনো জাস্টিফিকেশন হয় না। যে পুলিশকে আমরা দেখি থানায় বসে
498A মামলায় দর নির্ধারণ করছে চার্জশিট দেওয়ার জন্য, সেই পুলিশই আবার মারছে। যদি কাস্টোডিয়াল ডেথে মৃত্যু হয়ে থাকে তাহলে তা ভয়ঙ্কর হবে, তার পরিণামও ভয়ঙ্কর হোক, ভয়ঙ্কর সাজা হোক। এবার পরের প্রশ্ন, পরের উত্তর, যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কালকে হালিশহরে আক্রমণ করা হলো, আমি তারও নিন্দে করব। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কর্তব্য তার দলের কর্মী মারা গেছেন দেখতে যাওয়া, এটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো ইমমরাল, ইল্লিগাল, আনএথিক্যাল কিছু নেই। এবার এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রে এটাই স্বাভাবিক ঘটনা। এবার আমি বলি, এটাকে যদি আমি একটু উল্টো করে দেখি, দুটো মৃত্যু, একটা বারুইপুরে না সোনারপুরে, যেখানে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরোতে পারছিলেন না, বেশ কয়েকদিন ভোটের ফল বেরোবার পর বেরোননি, তাকে যেন ভাসিয়ে তোলা হলো, তাকে যেন একটা সুযোগ করে দেওয়া হলো, আবার তিনি মিডিয়ায় চলে এলেন, তিনি, আমি বলবো, ঔদ্ধত্যপূর্ণ একের পর এক বক্তব্য রেখেছেন, অর্থাৎ তিনি একটু টস্কাননি। তারপরে গতকালের ঘটনা, গতকালকে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি এতদিন ধরে ফেসবুক নেত্রী হয়ে থাকতে, তিনি বোধহয় 2বার বা 3বার বেরিয়েছেন, যথেষ্ট জনসমর্থন বা জনসমাগম পাননি বলে তিনি আবার ঘরে ঢুকে গেছেন, তাকে যেন আবার একটা ভেসে উঠবার সুযোগ করে দেওয়া হলো। আমি প্রশ্ন করছি কেন? যদি তিনি যেতেন ওখানে কি ক্ষতিটা হতো, কার কি লাভ হতো? তিনি যেতেন, তিনি গিয়ে ফিরে যেতেন, তাকে প্রোটেকশন দেওয়া তো পুলিশের কর্তব্য ছিল, পুলিশের এটা ব্যর্থতা নয় কি? আর এই যে কাদা ছোঁড়া, জুতো ছোঁড়া, আমার তো মনে হচ্ছে এটা যেন একটা চিন্তা করে, পরিমাপ করে তাকে ভাসিয়ে তোলা হলো। অর্থাৎ আমার প্রশ্ন থাকবে, তার মানে কি কোথাও এই বর্তমান শাসক দল ওনাকে একটা ফুটেজ দিতে চাইছে? তুমি ভেবে দেখো, গতকালের পর থেকে শুধু তোমার চ্যানেল নয়, সমস্ত চ্যানেলের প্রাইম টাইমে এই আলোচনাটা কি হবার দরকার ছিল? এই আলোচনাটা হতো যদি উনি ওই বাড়িতে গিয়ে দেখা করে ফিরে আসতেন, হতো না। তার কারণ কিছু বলার মতো কিছু হতো না, কিন্তু হয়েছে এবং উনি ভেসে উঠেছেন। এটা কি ওনাকে সুযোগ করে দেওয়া হলো না? দেখো, তুমি যে সংস্কৃতির কথা বলছিলে, এই জনরোষের তত্ত্ব কিন্তু শাসকের তত্ত্ব, এই তত্ত্ব শাসক বারবার দেন। আমি বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ের কথা বলছি, তার গাড়ি মাইন দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারপর দিলীপ ঘোষ, জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারী, শেষ ভয়ঙ্করতম একটা ঘটনা মোথাবাড়িটা যেন আমরা ভুলে না যাই, যেখানে বিচারকদের তাড়া করা হয়েছিল, বিচারকদের আক্রমণ করা হয়েছিল। তুমি তোমার চ্যানেলে রাত 3টে অবধি তো আমিই দেখেছি, তুমি এক নাগারে প্রচার দেখিয়ে যাচ্ছিলে। প্রশ্ন হলো, এই বিক্ষোভ আমার মনে হয়েছে সংগঠিত, স্বতঃস্ফূর্ত নয়। পেছনে কারা আছেন তা আমি জানি না, পেছনে কারা আছেন নিশ্চয়ই পুলিশ বের করবে। গণতন্ত্র তো এরকম হওয়া উচিত ছিল যে যার দলের কর্মী মারা গেছেন, তিনি প্রাক্তন হন বা ভবিষ্যতের হন, যিনিই হন, তিনি যাবেন, দেখা করে চলে আসবেন। কিন্তু তা তো হলো না। বিরোধীরা রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, এটাই তো স্বাভাবিক, বিরোধীদের তো একটা স্পেস দিতে হবে। গত 15 বছর ধরে তোমার এখানে আমরা বলে গেছি যে বিরোধী স্বরকে দাবিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য এটাও বলেছি যে তৃণমূলের ভেতর থেকে বিরোধী স্বর উঠেছিল। আমি তখন বলেছিলাম এটাই তো গণতন্ত্র, যেখানে বিরোধীদের, আমি তোমার আর্কাইভে রয়েছে, অনুব্রত মণ্ডল ঠোঁটে হাত দিয়ে মঞ্চে পায়চারি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পায়চারি করছেন, মানে বিরোধীরা কথা বলবে না, 10 বছর চুপ করে থাকো, যার ফলে তার তৃণমূলটা ভাঙলো। এখানে আমার সেটাই কথা যে বিরোধীরা রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, এটাই স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলের হাতে অস্ত্রটা তুলে দিল এই বিজেপি। বারুইপুরে এবং গতকালকে তৃণমূলকে প্রাসঙ্গিক করে দিয়েছে বিজেপি। আমি জানি না, আজকে আমি অর্জুন সিং এর একটা পোস্ট দেখলাম, সেখানে অবশ্য তিনি বলেছেন যে তৃণমূলের লোককে কাদা ছুঁড়ছে, সেই ছবিও পোস্ট হয়েছে, আমি দেখাবো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, এই লাশের রাজনীতি কি আমরা আগে দেখিনি? এই লাশের রাজনীতিকে আমরা শালকু সোরেনকে দেখিনি? 4 দিন শালকু সোরেনের মৃতদেহ পড়েছিল, কেউ তার কাছে যেতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়রা ডেড বডি তুলতে দেননি। তাপসী মালিককে দেখিনি, 21শে জুলাই শহীদদের লাশের রাজনীতি দেখিনি। এইবারও এই 21শে জুলাইতেও ইউনিক ঘটনা দেখেছি, 3টে রাজনৈতিক দল, কংগ্রেস, ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, মানে আমি কালো তৃণমূল বেরিয়ে যাচ্ছিল, কালীঘাট তৃণমূল, তারা রাজনীতি করছিলেন না। এটা কি লাশের রাজনীতি ছিল না? অর্থাৎ লাশের রাজনীতি সবাই করেন এবং এটাই পশ্চিমবাংলার সংস্কৃতি। আর একটা কথা বলে আমি শেষ করব, পুলিশের ভূমিকা নিয়ে বলতে গেলে, পুলিশ যেমন এদের প্রোটেকশন দিতে পারলো না, তেমনি পুলিশ কাস্টোডিয়াল মৃত্যুর জন্য দায়ী, ঠিক তেমনি এই জনরোষ বলে
যখন পুলিশ ওই কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাচ্ছেন, এটারও কিন্তু বিরোধিতা করতে হবে। এটা কিন্তু না গণতন্ত্র না আইন। আইনে কোথাও বলা নেই একজন অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে আপনি ডিম মারার সুযোগ করে দিচ্ছেন। একদম, এবং পুনর্নির্মাণ বলে সেই অজুহাতে। ধন্যবাদ জয়ন্ত। আমি এখান থেকে জয়ন্তর একটা বাক্য তুলে নেব। জয়ন্ত বলল যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্বাভাবিক ঘটনা যে তার তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, তিনি গেছেন। আমি এবার এই বাক্যটাকে একটু ঘুরিয়ে বলি যে এইটা যেমন অত্যন্ত চূড়ান্ত স্বাভাবিক ঘটনা, চূড়ান্ত অস্বাভাবিক ঘটনা যেটা, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজনীতিগতভাবে দেখলে যে দলের, তার বিরোধী দলের কর্মীর বাড়িতে যাচ্ছেন, এইটা কিন্তু স্বাভাবিক নয়। অন্তত আমার জ্ঞানে বা গত ৩-৪ দশকের মধ্যে মুখ্যমন্ত্রী বিরোধী দলের কর্মী নিহত হয়েছেন, তার বাড়ি যাচ্ছেন, এই ঘটনাকে আমি অন্তত স্বাভাবিক বলতে পারবো না। তার কারণ একটাও এরকম নজির আমি আর্কাইভে বাদ দিন মনেও পড়ছে না। আমি এইখানে দেখব যে সেইখানে সেই রাজনীতিতে ঠিক কী আজকে দেখা গেল। দেখুন, পরপর দুদিন হালিশহরে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দেখা গেল আলাদা দুই ছবি। পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াতেও আকাশ পাতাল তফাৎ। কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি। তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% মানে আস্থা রেখে আছি। পুলিশ হেফাজতে থাকাকালীন হালিশহরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। রবিবার নিহতের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার সঙ্গে দেখা করেননি নিহতের স্ত্রী, যিনি তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তো তোর পরিবার দাদার সাথে কথা বলে গেলাম, আমরা কেস করব। উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। 24 ঘন্টা পর সোমবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরে বসে নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও ওনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই। উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। তো আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। হালিশহরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত রাজধর্মের পাথর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল এবং সিপিএম। ও সহ্য করতে পারে না যে ও ছাড়া অন্য কারুর নাম সংবাদপত্রের প্রথম পাতায় আসছে। তাই মমতা ব্যানার্জি গিয়েছে, ও লাফিয়ে পড়ে গিয়েছে। এটা স্বতঃপ্রণোদিত হবে যাওয়া, নাকি আগের মুখ্যমন্ত্রী গেছেন ওদের কম্পিটিশনে এখনকার মুখ্যমন্ত্রী গেলেন? মানুষ যখন বিপন্ন হয়েছে তখন মুখ্যমন্ত্রীরা একাধিকবার দৌড়ে গেছে, এরকম বহু উদাহরণ আছে। সোমবার বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখতে প্রচুর মানুষ হাজির হন। সমীরণ পাল, আশাবুল হোসেন ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি Z+ সিকিউরিটি পান, মানে সর্বোচ্চ নিরাপত্তা পান, তার দলের কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বলে তিনি হালিশহর যাচ্ছেন। সেখানে পুলিশের উপস্থিতিতে পাথর, কাদা, জুতো ছোঁড়া হচ্ছে তার গাড়িতে। এখন স্বপনদা যদি প্রকাশ্যে বলেন যে হ্যাঁ আমরা প্রতিশোধ নিচ্ছি, বেশ করেছি, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তাহলে মানতে হবে রাজ্যে আইনের শাসনও নেই। কিন্তু তা না বললে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা এবং শাসকের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। এবং এই ঘটনা নিয়ে প্রশ্ন কিন্তু স্বপনদাদের দলের মধ্যে থেকে উঠতে শুরু করেছে। যারা এই ঘটনা স্পষ্ট সমালোচনা করেছেন তারাও বিজেপির যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা নেত্রী। একবার দেখে নি তারা কি বলছেন।
দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বিজেপি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করে, এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে না। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতারকে বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন, 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করব, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে। যারা কালকে কাদা ছুটেছে বা ইট পাটকেল ছুড়েছে, আমরা এইসব জিনিসকে সাপোর্ট দিই না, নিশ্চয়ই বিচার। স্বপনদা নিশ্চয়ই জানেন যে Z+ ক্যাটেগরির কেউ যখন মুভ করেন এবং তিনি যদি আগাম কিছু নাও জানান, কিচ্ছু যায় আসে না। তার কারণ ওয়্যারলেসে বার্তা মুহূর্তে পৌঁছে যায় এবং দূরত্বটা একেবারে এপাড়া থেকে ওপাড়া অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়, দূরত্বটা কালীঘাট থেকে হালি শহর। আর অবশ্যই ঘটনাস্থলে প্রচুর পুলিশ উপস্থিত ছিল, ফুটেজেও দেখা যাচ্ছে, এবং 24 ঘন্টা কেটে গেলেও এখনও গ্রেফতার শূন্য। অতএব ঘটনা ঘটার পরেও সদিচ্ছা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। স্বপনদা, 4 মের পর এই চ্যানেলে যতবার এসছি আমি একটা কথা বারবার বলেছি আমার দলের তরফ থেকে, আমাদের দলের এই ধরনের সংস্কৃতি নয়, এবং কোথাও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে আমরা সেই ঘটনার বিরুদ্ধে এবং যথোপযুক্ত ব্যবস্থা আমাদের দলে গ্রেফতার করে দেখিয়ে দিন। গ্রেফতারি শূন্য, 24 ঘন্টা কেটে গেছে, ছবি আছে। আমি তো বলছি, যদি গ্রেফতারির কথা বলা হয়, একটা ইটের টুকরো কি পাওয়া গেছে ওখানে? অভিযোগ আসছে কাদা ছুঁড়েছে, অভিযোগ নয় তো, ক্যামেরায় দেখা যাচ্ছে গোটা গাড়ি কাদা এবং ইয়েতে জুতো, সে তো ফুটেজে দেখা যাচ্ছে। তার জন্য আবার তদন্ত আর অভিযোগ লাগে নাকি? সুমন, তুমি জানো আমাদের মমতা ব্যানার্জি কার শিষ্যা ছিলেন? তিনি সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি প্রত্যেকটা আন্দোলনে কিছু না কিছু নাটক করতেন। উনিও যতগুলো আন্দোলনে বিরোধী দলনেত্রী হিসেবে ছিলেন, প্রত্যেকটাতে একটা না একটা কিছু নাটক করতেন। স্বপনদা, তাই যদি বলেন, আমি বলছি ছবি দিয়ে, ছবি তো আছে, দেখিয়ে দিন যে তৃণমূল কর্মী তারাই করেছে। আমাদের স্থানীয় এমএলএ ছবি দিয়ে দেখিয়েছে যে এখানে সব তৃণমূলের লোক দেখাবো, তারা দেখিয়েছে তারা ওইখানে, কিন্তু আমাদের দলের তরফ থেকে কিন্তু আবার উল্টো দিকে কুণাল ঘোষও ছবি দিয়ে দেখিয়েছেন যে বিজেপি কর্মীরা করেছেন। এ তো হবে, পাল্টা হবে। আমার তো পুলিশের কাজ তো কোনো দিকে না দেখে গ্রেফতার করা। এখনো সময় আছে, পুলিশ যদি কাউকে সাসপেক্ট করেন পুলিশ নিশ্চয়ই গ্রেফতার করবেন, কিন্তু একটা কথা তো বলতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে তিনি গেছেন সেই পরিবারের প্রতি সহানুভূতিশীল, সঙ্গে সঙ্গে তিনি ওখানে গিয়ে ওই পুলিশের যে ওসি ছিলেন, ওসিকে সাসপেন্ড করেছেন, ওসিকে তিনি ক্লোজ করেছেন, আইওকে তিনি সাসপেন্ড করেছেন, ব্যবস্থা নিয়েছেন। সেটা আপনি বলতেই পারেন যে মুখ্যমন্ত্রী অন্য দলের, বিরোধী দলের কর্মী মারা গেছে সেখানে গেছেন, এই ঘটনা মানে এই রাজ্যের রাজনীতিতে বিরল, আমার অন্তত মনে পড়ছে না। হ্যাভিং সেড দ্যাট, এটাও আমায় পাশাপাশি একই নিঃশ্বাসে বলতে হবে যে এই যাদের দেখা যাচ্ছে ফুটেজে, তারা তো অন্য রাজ্যের ভাড়া করা খুনি নয়, তারা অন্য রাজ্য থেকে আসেনি, স্থানীয় হালি শহরের লোক। তাদের গ্রেফতার করে তাদের রাজনৈতিক পরিচয় যদি আপনারা ঠিক বলেন অথবা অনির্বাণরা ঠিক বলেন, এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি জানি তোমার বিজেপি কর্মী না তৃণমূল কর্মী, পুলিশ বলে দেবে। আমি জানি তোমার চ্যানেলের যে বিভিন্ন পুরনো এগুলোকে তোমরা দিতে পারো, সে কেউ দিতে পারে না এই চিত্রগুলো। আচ্ছা, 1920 ডিসেম্বরে জেপি নাড্ডার গাড়ির উপর যেভাবে হামলা হয়েছিল, 2020 ডিসেম্বরে শিরাকুলে যে হামলা হয়েছিল, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপির, এটাকে উনি নিন্দা করেছিলেন, সাপোর্ট করেছিলেন, বলেছিলেন এই মুখ্যমন্ত্রী। আমি এক্ষুনি সেটা দেখাবো, কিন্তু আমি বলছি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন সঠিক কাজ করেননি বলেই তো 26-এ 207টা আসন পেয়ে আপনারা ক্ষমতায় এলেন। তো ওদের জুতোয় পা গলাবেন কেন? আমরা গলাচ্ছি না, আমাদের দলের সভাপতি নিন্দা করেছেন,
সাধারণ সম্পাদিকা নিন্দা করেছেন, আমাদের দলের তরফ থেকে যতটুকু নিন্দা করার প্রত্যেকটা নিন্দা করা হচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের কাম্য নয়। আমি যদি একই সঙ্গে বলি, এই ছবিটা তুমি ধরো 2025-এর ডিসেম্বর মাসে নাগরাকাটাতে আমাদের দলের এমপি উত্তরের, মালদা উত্তরের এমপিকে খগেন মুর্মু একটা শিডিউল টাইপসের রক্তাক্ত কি করেছে, আন্দোলন করার তো অধিকার প্রত্যেকের আছে, কিন্তু প্রত্যেক জায়গায় প্রত্যেকে যাওয়ার অধিকার আছে। নাগরাকাটাতে কেন গেছে? শঙ্কর ঘোষার তাকে যেভাবে মারা হয়েছিল, এটা কাম্য? আজকে তিনি যদি বলেন এটা জনরোষ, আজকে বাকিরাও বলছে জনরোষ, কিন্তু এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আমরা বিজেপির থেকে নিন্দা করেছি, এখনও নিন্দা করেছি। দোষীরা শাস্তি পাবে, দোষীদেরকে ধরা হবে যদি কেউ জড়িত থাকে। এখন যদি দেখা যায় ওখানে তৃণমূলের লোক জড়িত আছে, তৃণমূলের লোক ধরা হবে। সেটা গ্রেফতারের পরে প্রমাণ হলে তদন্তে আদালতে প্রমাণ করতে হবে, সময় তো দিতে হবে, সময়ও তো 24 ঘন্টা কেটে গেছে, ছবি আছে প্রত্যেকের। আমাদের এখানে তো ধরা হচ্ছে, হচ্ছে, তদন্ত হচ্ছে, সবকিছু আগে তো কিছু হতোই না, উড়িয়ে দেওয়া হতো পড়তো। তুমি কামদুনিতে যাও, কামদুনিতে কি করা হয়েছিল? যে তৃণমূলের বড় নেতাকে সব্যসাচীকে পাঠিয়ে ক্যাম্প করিয়ে ওখানে বলেছিল মাংস খাও, মদ খাও, ওখানে ফুর্তি করো, সমস্ত জেনারেশনকে বলেছিল কোনো আন্দোলনের দরকার নেই, করেনি। এটা এই জিনিস তো হয়েছে, অতীতে হয়নি এগুলো। আজকে কি বিজেপির আমলে একটা ঘটনা কেউ বলতে পারবে? অতীতে হয়েছে বলেই তো তার রিপিট মানুষ আর দেখতে চান না। আজকে তোমরা তো প্রত্যেকে দেখাচ্ছ, আজকে যে দেখানোর যে জিনিসটা চলছে, এখানে আলোচনা করার যে সুযোগটা আমরা পাচ্ছি, এই সুযোগগুলোও তো তখন কেড়ে নেওয়া হয়েছিল। না, এসব হবে না, হতে পারে না, এগুলোও তো হয়েছে। এটা আমি বলছি যে আলোচনা এবং তীক্ষ্ণ সমালোচনা সেদিনও করেছিলাম, আজকেও করেছিলাম, কোনো অসুবিধা নেই। আশা করি ভবিষ্যতে অসুবিধা হবে না, অন্তত এইটুকু গণতন্ত্র পশ্চিমবঙ্গে থাকবে। হ্যাভিং সেড দ্যাট, স্বপনদা যে অংশটা বলেছিলেন সেটা ডেফিনেটলি হয়েছিল জেপি নাড্ডার কনভয়ে যখন ডায়মন্ড হারবারে হামলা হলো। আমি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে দেখাতে হবে এই লোকগুলো কারা। সোজা কথা, বিজেপির লোক হতে পারে, সিপিএমের লোক হতে পারে, কংগ্রেসের লোক হতে পারে, তৃণমূলের লোক হতে পারে। তাদের গ্রেফতার করে তাদের রাজনৈতিক পরিচয় বার করা এবং আদালতে সেটা এস্টাবলিশ করার দায়িত্ব যাদের, তারা কিন্তু এখনো পর্যন্ত খাতায়, মানে একেবারে গ্রেফতারির খাতায় যে সংখ্যাটা বড় করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 0, বিগ 0। সুতরাং সেইটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। আপাতত দেখব যে এই রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানুতর, সেইটা নিয়ে একটা প্রতিবেদন। কে কি বলছেন, এরা কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের এই ছবি ঘিরেই রাজনীতিতে ঝড়। কাদা, জুতো, বোতল ছুড়ল কারা? তৃণমূলের দাবি বিজেপির দাবি তৃণমূলেরই লোকজন এটা করেছে। আসলে এই অঞ্চলে তৃণমূলেদের তো খুব আছে। পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা, আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। এই প্রেক্ষাপটেই বিজেপির তরফে সামনে আনা হয়েছে এই ছবি। তাদের দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যে ব্যক্তিকে কাদা ছুটতে দেখা গেছে তিনি তৃণমূলেরই কর্মী। ছবিতে দেখা যাচ্ছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীকে। তার ঠিক পেছনেই রয়েছেন এই ব্যক্তি, যিনি তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। পাল্টা কালীঘাট তৃণমূল আবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারীরা বিজেপির দুষ্কৃতী। বিজেপি নেতাদের সঙ্গে তাদের ওঠা বসা, হামলার সময়ও মুখে বিজেপি স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীরা অনেকেই চিহ্নিত, পরিচয় স্পষ্ট। এরা কোন এলাকার কোন নেতার সঙ্গে থাকে অঞ্চলের সবার জানা। কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? বিজেপি অর্গানাইজ করা তাদের লোকদের নিয়ে, এই বিজেপি কারা, এইসব নাম তো একদম ছবি সহ দেখা যাচ্ছে। তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করে, সব করে। এই তো ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কারা এসব করেছে। এই তো এলাকার সব বিজেপি পরিচিত মুখ, বিজেপির লোকজন। একদম কমল অধিকারীর লোককে, এখন ছবি স্পষ্ট, কমল অধিকারীর সাথে দৌড়াচ্ছে, সে কাদা ছুটছে, একদম স্পষ্ট ছবি আমরা পেলাম। তৃণমূলের নেতা এলে এই অঞ্চলের তৃণমূল কর্মীরা আগামী দিনে আরো বৃহত্তর ক্ষোভ দেখাবে। কারা হামলা চালালো, কে কোন দলে, কার দাবি সত্যি, পুরোটাই ধোঁয়াশা। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, বিরোধী নেতানেত্রীর গাড়িতে হামলা এ রাজ্যের কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতির অন্যতম অঙ্গ। শুধু যে প্রধান বিরোধী থাকাকালীন শুভেন্দু অধিকারী 30 বার, দিলীপ ঘোষ 12 বার,
সুকান্ত মজুমদার 3 বার এবং শ্রমিক ভট্টাচার্য 2 বার এই গাড়ি হামলার শিকার হয়েছেন তা নয়। যে ভাষায় সেই আক্রমণগুলোকে প্রকাশ্যে সমর্থন করা হতো, কোট আনকোট স্বতঃস্ফূর্ত জনরোষ বলা হতো এবং কার্যত প্রকাশ্যে উৎসাহ যোগানো হতো, তার প্রত্যেকটা উদাহরণ এবিপি আনন্দের আর্কাইভে ধরা আছে। আচ্ছা, রাজ্যের নেতাদের কথা বাদ দিন। যখন 2020 সালের 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা হলো, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোট আনকোট, সভায় লোক কম হলে নিজেরা সাজিয়ে রাখবে যাতে নটাঙ্কি করে নিউজে দেখায় আমাকে মেরেছে। আহারে, ভাবুন তো, আজ যদি এই একই কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা নিয়ে কেউ বলে। আমি বলছি, সেদিন ঠিক যে ভাষায় সমালোচনা করেছিলাম, আজকে ঠিক সেই ভাষায় সমালোচনা করছি আমরা। দেখি সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। কোনোদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে এখানে করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? ওই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরেক ধাপ এগিয়ে গেছিলেন, বলেছিলেন কোট আনকোট সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আজ হুবহু স্বপনদাদের দলের কেউ কেউ সেগুলোও দেখাবো যা বলছেন এইসব একেবারে এক কথা, এবং তার এত সমালোচনা আজ করছি। দেখুন সেদিন অভিষেক কি বলেছিলেন। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। ট্র্যাজেডিটা কি জানেন? শাসকের সিংহাসনে বসলে কারো রাজধর্ম মনে পড়ে না, বিরোধী চেহারে বসলেই রাজধর্ম, গণতন্ত্র, আইনের শাসন, সংবিধান সব মনে পড়ে যায়। সেই পুরনো কথা অনির্বাণ, আপনি আচরি ধর্ম পরের শিখাও। না, সেটা ঠিক সুমনদা, কিন্তু এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আপনি যে আগের আমলের সময় বিজেপি নেতাদের উপর আক্রমণের যে বিভিন্ন উদাহরণ বলছেন, আমি প্রত্যেকটির ক্ষেত্রে বলছি নিন্দনীয়, কোনোটাই সমর্থন করবার প্রশ্ন নেই। কিন্তু এখন বলছো ফান্ডামেন্টাল, না না, কেউ আক্রমণটাকে সমর্থন করে কেউ কথা বলেনি, কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। সেই সময় বিজেপির ছোট হোক, কুচো হোক, বড় হোক, যে কোনো নেতা তারা রাষ্ট্রের শাসকের অংশ। আজও তারা রাষ্ট্রের শাসকের অংশ, আর তৃণমূল কংগ্রেস ছিল রাজ্যের শাসকের অংশ। আজকে তারা কোনো শাসকেরই অংশ নয়। সেই সময় দাঁড়িয়ে জেপি নাড্ডার কথা যদি বলেন, তিনি সর্বোচ্চ সিকিউরিটি তখনও পেতেন, আজও তিনি রাস্তায় তার কনভয় হামলা হলো, আমি একদম সমর্থন করার কথা বলিনি, সমর্থন নয়, তারপরে একটা নিন্দা তো দেখাও তৃণমূলের কেউ একজন করেছে। গ্রেফতার হয়েছিল, আপনি যদি আপনারই আর্কাইভ দেখান, আমার নিজের খেয়াল আছে শিরাখোলের ঘটনা, নাড্ডা চাড্ডা এই ভাষায় বলছি। তার আগে পরে আরো কথা আছে, আপনি যেটা হাজারবার সমালোচনা করতে পারেন, কিন্তু যে অ্যাকশনের কথা উঠছে, শিরাখোলের ঘটনা আমার নিজের খেয়াল আছে। পরদিনই গ্রেপ্তার হয়েছিল এবং এই খবরও দেখানো হয়েছিল যারা গ্রেপ্তার হয়েছে তারা সেখানকার স্থানীয় তৃণমূল কর্মী। আমি নিজেই বলছি, আমার সেটা এখনো খেয়াল আছে। আমি বলছি তো, তুমি দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী ধরে নাও, আমি বলছি একজন 30 বার আর একজন 12 বার। দিলীপ ঘোষের এই সীতায়ের ঘটনায় কজন গ্রেফতার হয়েছে? স্পেসিফিক বলে যাব, স্পেসিফিক ওই ঘটনা বলে আমরা এখন মনে করতে পারবো না আমি, কিন্তু 2020 যা নাড্ডার আক্রমণ কনভয়ের, সেটা আমার খেয়াল আছে আক্রমণ হয়েছিল। বাট পয়েন্ট বিং এই প্রসঙ্গগুলো তুলে তাহলে কি আমরা এটাকে নর্মালাইজ করার চেষ্টা করব? আমরা কি জাস্টিফাই করার চেষ্টা করব? যদি বিজেপির তরফ থেকে, আমি শেষ করে দিই, যদি মুখ্যমন্ত্রী বলেন যে এটা জনরোষ, ওনার কথা সুর হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, দরকার আবার হবে, শ্রমিক ভট্টাচার্য বলছেন যা হয়েছে খারাপ হয়েছে, তাহলে আমি কার কথাটা ধরবো? বেসিক্যালি এটা ওদের স্ট্র্যাটেজির অংশ যে শ্রমিক ভট্টাচার্য এবং তার লবির লোক তারা বিবেক সাজবে, এবং শুভেন্দু অধিকারী এবং তার লবির লোকেরা যা করেছি বেশ করেছি আবার করবে এই সুরেই কথা বলবে। অর্থাৎ দেখুন, বিজেপির কোনোটাই মুখ বা কোনোটাই মুখোশ নয়, এটাই বিজেপি। তারা যেটা করার তা আপনাকে বুঝতে হবে, ওটাই ওদের আসল ইন্টেনশন। মুখে কি বলছে ওটা কি ইম্যাটেরিয়াল। আজকে Z+ সিকিউরিটি যিনি পান, আপনার ছবিতে স্পষ্ট দেখছি সে তৃণমূলের কারো সঙ্গে ঘোরে না, বিজেপির সঙ্গে, সেটা পরের কথা। সে গাড়িটার কাছে গেল কি করে? কাদার জায়গায় তার হাতে যদি একটা পেটো থাকতো, যদি একটা বোমা থাকতো, যদি একটা আরো মারাত্মক কিছু থাকতো, কে আটকাতো?
যে পুলিশ কর্মীরা ঘিরে থাকার দায়িত্ব তাদের তো প্রাণ। আমি সম্পূর্ণ একমত অনির্বাণ তোমার সঙ্গে। এই জায়গায় এই প্রশ্নগুলো সেদিনও উঠলে আরো ভালো লাগতো। না প্রশ্ন দেখুন, একদম এক প্রশ্ন, আমি তোমার সঙ্গে এখানে একমত। সেদিনও উঠলে ভালো লাগতো, আজকে উঠলেও ভালো লাগবে, আগামীতে উঠলেও ভালো লাগবে। কারণ এটা কনস্ট্যান্ট। পয়েন্ট হচ্ছে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আক্রমণ হচ্ছে, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন সাংসদ নেতা যারা মুচলেখা দেননি তাদের উপর আক্রমণ হচ্ছে। আজকে দেখলাম চুচুড়াতে সিপিএম এর আবার মঞ্চ, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপি এই যে বিরোধী শূন্য করবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে, তাদের যে লুম্পেন ফোর্স তারা অ্যাটাক করবে, তারা ভাবছে এইটা দিয়ে আমরা পুরোটা দখল করে। আমি যদি বলি তোমাদের রাজনৈতিক লাভ হচ্ছে, আজকে 3 জন ঋতব্রত শিবিরের তারা একই সঙ্গে এই হামলার ঘটনার প্রতিবাদে বসে গেলেন বিধানসভায়। 3 জন শুধু নয়, এরপর সংখ্যাটা আরো বাড়তে পারে, সেটা 33 হতে পারে, ঋতব্রত বাদ দিয়ে বাকি সবাই চলে আসতে পারে, সেটা সংখ্যাটা 59ও চলে যেতে পারে। বাট দ্যাট ইজ আমাদের রাজনৈতিক লাভ ক্ষতিটা বড় কথা নয়, কারণ এইখানে বিজেপির পক্ষে যে ম্যান্ডেট বলে প্রচার করা হচ্ছে, তারা পুলিশকে ব্যবহার করে, তাদের লুম্পেন ফোর্স ব্যবহার করে বারবার এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা সবচেয়ে ভালো করে জানে ম্যান্ডেট আমাদের দিকে নেই। 3 মাসও হয়নি এই পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সিরা নিজেরাই তৈরি করে দিয়েছে, এইটা বাংলার রাজনীতিতে কোনোদিন হয়নি। এটা কোনো পপুলার গভর্নমেন্টের কাজই হতে পারে না। আজকে শুভেন্দুবাবু সেখানে গিয়ে বিভিন্ন ঘোষণা করছেন, খুব ভালো করেছেন। আজকে যে 10 লক্ষ টাকা কম্পেনসেশনের ঘোষণা করলেন, এটা ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অথরিটির তার একদম নিয়মাবলী আছে যে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে কি ধরনের কম্পেনসেশন সরকারের দেওয়া উচিত। আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেন, এইখানে তুমি শেষ করবে, তোমার কাছেই যাব, এখন নয়। আমি লাইব্রেরি থেকে খুঁজে দেখাবো যে এই লকআপে মৃত্যু যখন তৃণমূল আমলে হয়েছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং টিবি রোগের সঙ্গে তুলনা করেছিলেন। লকআপে ডেথটা গোটা পৃথিবীতে, মানে ফরগেট অ্যাবাউট শুভেন্দু অধিকারী অর মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু একই ভাষায় নিন্দা হয়নি অনির্বাণ। শাসকের এটা মনে থাকে না। আমি সেটা জায়গায় আসছি, আমি অন্য জায়গায় বলছি এই যে কম্পেনসেশন, যেটা একদম আইনের নিয়ম রয়েছে, কম্পেনসেট কি কত অ্যামাউন্টে কোন ঘটনায় করতে হবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেন, তখন সেটাকে কুৎসিত ভাষায় আক্রমণ করতে এরা, মানে যা বলতো সে মুখে বলা যায় না, আর আজকে নিজেকেও তো গিয়ে একই জিনিস ঘোষণা করতে হচ্ছে। এটা তো আসলে আইন মেনে করা একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে তখন সেটাকে ভিক্ষা, আরো নোংরা ভাষায় যেভাবে বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হতো, আজকে নিজেকে সেই কাজটা করতে হচ্ছে। মানে এক অর্থে বলে নিজেদের ফেলা তুদু নিজেকে ছাড়তে হচ্ছে। কিন্তু একটা জিনিস বলো, তোমার দলের কর্মী নেত্রী সেই বাড়িতে ঢুকতে পারলেন না, আজকে সাদরে শুভেন্দু অধিকারী সেই পরিবারের লোক, তার স্ত্রী প্রকাশ্যে বাইট দিলেন, দুদিন আগে হাজবেন্ডকে পিটিয়ে মেরেছে, তার জায়গায় আমি থাকলে আমারও অত সাহস হতো না। 2 দিন আগে তার হাজবেন্ডকে পিটিয়ে মেরে হাসপাতালের সামনে বডি ফেলে রেখে গেছে, তার যদি এখন সেই সাহসের অভাব হয়, কিন্তু তার সাহস ছিল বলেই পুলিশের বিরুদ্ধে মুখটা তো খুলেছিল। মুখ খোলার পর যা যা হয়েছে নিশ্চয়ই পড়েছিল। একজন একা মহিলা, তার গোটা পরিবার ছাড়া পাশে কেউ নেই, সে পুলিশে দল সর্বতোভাবে সে মুখটা খুলেছিল, এইটাকে কুর্নিশ জানা। অবশ্যই জানাচ্ছি, আমি তাকে দোষ দিচ্ছি না, আমি বলছি তার জায়গায় থাকলে আমার অত সাহসী হতো না। তার হাজবেন্ডকে পিটিয়ে মেরেছে, এরপর যে তাদেরকে পিটিয়ে মারবে না তার কে গ্যারান্টি দেবে? ওটা যার এলাকা বলে খ্যাত বা কুখ্যাত, সে অর্জুন সিং এর নামে এই শ্রমিক ভট্টাচার্য যা যা বলতেন, আর শ্রমিক ভট্টাচার্যকে অর্জুন সিং যার ছেলে বলেছিলেন অন ক্যামেরা, সেগুলো আপনি দেখাতেও পারবেন না। আমি স্বপনদার উত্তরে যাব, তার আগে শুধু যোগ করে দেব যে এই যিনি আজকে ওই অভিযোগটা করলেন, তার কিন্তু আজকেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরও এই প্রত্যেক দোষী পুলিশ কর্মীর শাস্তি দাবি করেছেন সেই তৃণমূল কর্মীর স্ত্রী। সুতরাং তার সাহসকে একেবারে কুর্নিশ জানাতে হবে, তার অবস্থানের কাছে মাথা ঝোঁকাতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু স্বপনদা, অনির্বাণের উত্তর। অনির্বাণ যখন 2000 অর্জুন সিংয়ের প্রসঙ্গই তুললেন, 2021 থেকে 2024 পর্যন্ত অর্জুন সিংয়ের সঙ্গে কি কি তৃণমূল কংগ্রেস করেছে, তার বাড়ির সামনে বোমবাজি থেকে শুরু করে কি কি করেছে, সেগুলো যদি এক একটা করে ঘটনা তুলে ধরে এখানে দেখানো হয়, তাহলে বুঝতে পারবে যে অর্জুন সিংয়ের নাম দিয়ে বললো তো তৃণমূল কংগ্রেস তো পুরো পশ্চিমবাংলাটাকে সন্ত্রাসের রাজত্ব করে তুলেছিল। আরেকটা জিনিস আমি বলতে চাই, অর্জুন সিংকে নিয়ে আপনাদের দুটো দলের মধ্যে এত কারাকারি হয় কেন? কারাকারি রহস্য, তার তো জনসমর্থন আছে। দেখুন, আমার একটা দৃশ্য মনে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছেন, অর্জুন কোথায় গেলেন? অর্জুন সোজা এয়ারপোর্টের দিকে বিজেপিতে জয়েন করলেন। আমি বলছি, কিন্তু আমি বলছি চাহিদার দিক থেকে যদি আমায় বিচার করতে হয় 100 দিতে হবে। বাবু সম্বন্ধে স্বপন দান আপনি ফাল্গুনী পাত্র রিয়াকশন নেবেন,
আপনি ফাল্গুনী পাত্র অর্জুন বাবুকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি বলে আপনি রিয়াকশন নিয়ে দেখুন একবার। আমি তো ফাল্গুনী পাত্র রিয়াকশন ওর কানে কানে দিয়ে গেছে, আমি তো না টিভিতে আছে দাদা, টিভিতে আছে। অর্জুন সিং যখন বিজেপির হয়ে ক্যান্ডিডেট তখন ফাল্গুনীদের টিভিতে যা বলেছে সেটা যদি আপনি এখন চালানো যেত অন্য চ্যানেল যদিও। আমি যখন বিজেপিতে থাকবো আমি তার বিরোধিতা করব, যখন আমার দলে আসবে। আরে না অর্জুন সিং বিজেপিতে ফাল্গুনী পাত্র, কিন্তু তৃণমূল থেকে এলে আপনার কোনো আপত্তি নেই। যখন জয়প্রকাশ মজুমদার বিজেপির ক্যান্ডিডেট হিসেবে লাথি মেরে কচু বাগানে যখন ফেললো তৃণমূল কংগ্রেস, সেই জয়প্রকাশ মজুমদার আবার তৃণমূল কংগ্রেসেও গেল। শোভনদা দারুণ বলেছেন যে যখন আবার তৃণমূল থেকে বিজেপিতে অর্জুন চলে আসবে সেখানে আমি সমর্থন করব। বাইরে বৃষ্টি পড়ছে, আমার গাইতে ইচ্ছে করছে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। যাই হোক, আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখতে হবে, সেটা হচ্ছে একেবারে সরাসরি রাজনীতির কথা বলতে হবে। সেটা কালীঘাট তৃণমূল বিধানসভায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিল এবং সেখানে ঋতব্রত শিবিরের তিনজন বিধায়ক যোগ দিলেন। দেখুন। বিক্ষোভ, হামলা, জুতো থেকে কাদা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে এই ছবি তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। শুরু হয়েছে কথার লড়াই। ও क्या बोलता है कादा बांग्ला में, उसमें कोई मर जाता है। এত সুন্দরভাবে মিথ্যে কথাগুলোকে বলে না, সবাই মনে করে সত্যি কথা বলছি। কি সুন্দরভাবে মিথ্যে কথা বলে। কালকে তো আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পাথর ছুঁড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় কালীঘাট তৃণমূল শিবির। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাট তৃণমূলের এই বিক্ষোভে দেখা যায় ঋতব্রত তৃণমূলের 3 বিধায়ককে। গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে। আজকে হঠাৎ আপনাকে অন্য শিবিরে দেখা গেল কেন? আমি দিদির সাথে আছি। এটা কোন দল, এটা দল আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি, আমি 500 ভোট পাবো না ওখান থেকে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ঋতব্রত শিবিরের আরও 2 বিধায়কও। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, আমার ব্যক্তিগত মতামত সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। আমি বর্তমানে ঋতব্রতপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপর এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। 3 বিধায়কের এই অবস্থান কি আগামী দিনে ঋতব্রত তৃণমূলের অস্বস্তি আরো বাড়াতে পারে, কমতে পারে তাদের বিধায়ক সংখ্যা? আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর বাকিটা বিজেপি তৈরি করে দেওয়া বকলস পরানো বি টিম। অন্তত 20 থেকে 23 জন সরাসরি যোগাযোগ করে বলেছেন যে আমরা কিন্তু পুরোদস্তুর নিন্দা করছি, বিভিন্ন কারণে এই মুহূর্তে বেরোতে পারছি না। ভালো তো 22 কেন, ওটা যে 44 বলেননি বা আরও 66 বলেননি বা 80 বলেননি বা 80 থেকে 5টা কমিয়ে বলেননি, কোনো প্রবলেম নেই তো। ওনার সংখ্যা থাকলে উনি অপেক্ষা কেন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় সোমবার রাজাবাজার, শ্যামবাজার, হাজরা মোড় একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 3 দশক সাংবাদিকতা করে একটা জিনিস অন্তত বুঝেছি, এ রাজ্যের রাজনীতিটা বুঝলেন আসলে অসংবেদনশীল, চূড়ান্ত ইনসেনসিটিভ। যুগে যুগে এই লকআপে মৃত্যু বা হেফাজতে মৃত্যুর নারকীয় ঘটনা এ রাজ্যে ঘটেই চলেছে এবং তার প্রতিক্রিয়া দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়। বাম আমলে 1984 সালে ইদ্রিস আলী, 1993 সালে ভিখারি পাসওয়ানের ঘটনা আমরা পরবর্তীকালে সংবাদপত্রে পড়েছি, জেনেছি। আর সাম্প্রতিককালে তৃণমূল আমলে পটাশপুরের ঘটনাটা আপনাদের একটু মনে করিয়ে দিই। পটাশপুরে বিজেপি কর্মী মদন ঘড়ুইকে পুলিশি হেফাজতে মারধর করে মেরে ফেলা হয় বলে মদনের পরিবার অভিযোগ করেছিল। এই মৃত বিজেপি কর্মীর স্ত্রী সেদিন এবিপি আনন্দকে কি বলেছিলেন দেখে নিই একবার। বলছে আমি ছাড়ছি, ওকে মেরে মেরে জিজ্ঞেস করো, আমার স্বামী তো জানে না, ওকে মেরে মেরে হাত ফেল করেছে, এমন মারছে, মেরে মেরে হাত ফেল হয়েছে গো। তখন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর। এই ঘটনা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন জানেন?
তদন্ত শুরু হওয়ার আগেই অভিযোগ শুনেই বলেছিলেন কোট আনকোট এ রাজ্যে টিভিতে মারা গেলেও গন্ডগোল হয়। ভাবুন, দেখুন। টিভিতে মারা গেল বললে পশ্চিমবাংলার পরে মনে হয় রাজনৈতিক খুব সক্রিয় কিসের জন্য টিভিতে মারা গেল সেটা কি গন্ডগোল নয়। অতএব লকআপে মৃত্যু নিয়ে এই হচ্ছে এই রাজ্যের অতীত ইতিহাস। মানুষের মৃত্যু নিয়ে অসংবেদনশীল মন্তব্য করলে চেয়ারে থাকার সময় কারুর বাঁধে না। সমীর রাইচ মানবেন? দেখো সুমন, এতক্ষণ শুনছিলাম সবাই যা বলছিল, আমার যেটা খারাপ লাগছে যে সত্যি সত্যি যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার উপরে যেটা দেখলাম, কিন্তু এটার জন্য আজকে দায়ী কে, এটাকে ভাবতে হবে। শুধু আমরা বললাম, আর এখন তো বোঝা যায় না কে তৃণমূল কে বিজেপি, বোঝা যায় না। এই যে অনেকেই বলছে না যে তৃণমূলের লোক ছিল, হয়তো হতেও পারে। কেন আমি বলছি, কারণ অনেক তৃণমূল তো এখন বিজেপি হতে চাইছে। ভাবছি যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যদি একটা কাদা ছুটতে পারি, ওইটাই আমাকে একদম বিজেপির দরজাটা ওতেই খুলে যাবে। তো এটা একটা দিক। কিন্তু আমি আবারও বলছি, যথেষ্ট সম্মান জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিয়ে বলছি যে উনি শিষ্টাচার শব্দটা জানতেনই না, ওনার ডিকশনারিতে নেই, আজও জানেন না। উনি যে ভাষায় অতীতে কথা বলেছেন বা এখনও যা বলেন, এটা কোনোটাই সভ্য সমাজে ইউজ করার মতো নয়। আমরা যখন একটা 13 বছরের বাচ্চাকে রেপ করে মেরে ফেলা হয়, তখন উনি বলছিলেন যে ওর প্রেম ছিল। কামদুনিতে তুমি দেখো, এরকম প্রতিটা জায়গা, এমন একটা জায়গা নেই যে উনি আলটপকা কথা বলেননি এবং যেটা সমাজে বলার মতো না। আমরা অবাক হয়ে দেখতাম একজন মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে বলতে পারেন। আর আবার বারবার বলছি যে ওনার উপরে যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা ওকে বিজেপিকে সচেতন হতে হবে। যদি বিজেপির লোক নাও থাকে তাহলেও বিজেপিকে সচেতন হতে হবে যে তৃণমূল যদি সত্যি ঘটিয়ে থাকে, মানে বিদ্রোহী তৃণমূল যারা বিজেপিতে ঢুকতে চাইছে, সেটাও পুলিশকে আটকাতেই হবে। তা না হলে কিন্তু দোষটা ওনাদের দিকেই যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে প্যারালালি আমি বারবার বলবো, যতদিন বাঁচবো ততদিন বলবো, এই ভদ্রমহিলার যা যা উক্তি, তুমি বলো তো যে উনি লাশের রাজনীতি কি, সেটা তো আমরা পশ্চিমবাংলার এমন একটা মানুষ নেই যে আমরা দেখি। উনি কতটা নিষ্ঠুর হলে অভয়ার যখন মৃত্যু হলো, ওই মর্মান্তিক মৃত্যু, তার বডিটাকে 3 জনকে টপকে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো এভিডেন্স না থাকে। তো উনি পর যা করেছেন, না আমি বিস্ময়ের সঙ্গে দেখছিলাম রাশের রাজনীতি নিয়ে আজকে বলছেন কে, মুকুল রায়ের পুত্র। মুকুল রায় অন্য কিছু নয়, কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন, মানে মীরা পাণ্ডের নেতৃত্বাধীন রাজ্য নির্বাচন কমিশনের ডেট নিয়ে মতভেদ হয়েছে। তাতে মুকুল রায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এটা গরমের কালে হচ্ছে, আমি এটাকে অপোজ করছি, আমাদের সুবিধে মতো সময় করতে হবে, এবং এই গরমের জন্য যদি একজন মানুষের মৃত্যু হয় ভোটের সময়, ওই মরদেহ নিয়ে আমরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে বসে যাব, ঘেরাও করব। এই হচ্ছে প্রকাশ্যে লাশের রাজনীতি এ রাজ্যে। শুধু লাশের রাজনীতি নয়, সব ভুলে গেছি নাকি? ছোড়া। আজ প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বললেন প্রথমেই, তুমি যেটা দেখিয়েছো, আমার গাড়িতে কাদা পড়েছে, এত বড় বড় পাথর পড়েছে। ইজ ইট ট্রু? আমরা প্রত্যেকে ভিডিও দেখলাম, টেলিভিশনটা যারা দেখছে তারা কেউ দেখেছে একটা বড় পাথর পড়েছে? কেউ। উনি দেখালেন এত বড়। প্রথম কথা, ওনার বড় পাথর ছোট ঢিল পড়লো সমান খারাপ। আমি নিজে বলছি সমান খারাপ, কিন্তু এই মিথ্যে কথাটা তার থেকেও খারাপ। এবং তুমি এই, আমার বলার মতো জায়গা নেই, আমি এমন একটা জায়গা পাই না। তুমি ধর একটু আগে তুমি দেখালে যে ডায়মন্ড হারবারে যখন নাড্ডার উপরে আক্রমণ হলো, কি স্টেজে দাঁড়িয়ে কি হোয়াট আ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ওয়াজ হার এক্সপ্রেশন। তুমি বলতে শোনোনি যে প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে নিয়ে চলেও, এটা একজন মুখ্যমন্ত্রী, কোনো যোগ্যতা লাগে না। শোনো, আমাদের এখানে উনি কেন ছবি আঁকতেন? যে ছবি আঁকার জন্য কোনো লাইসেন্স লাগে না। আমার মনে হয় উনি পলিটিক্সটা করেছেন এই জন্য, মুখ্যমন্ত্রী হতে গেলে কোনো লাইসেন্স লাগে না। তা নাহলে ওই ভাষার একজন কেউ আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, যেটা আমাদের বাংলার কলঙ্ক। আমরা 15 বছর তো সহ্য করলাম, বাধ্য হয়েছি। 150 বছর পিছিয়ে গেছি। আমি ফিনিশ করি, এক মিনিট। এটাও আমি সঙ্গে সঙ্গে বলবো, আমাদের
বর্তমান মুখ্যমন্ত্রী ওই বাড়িতে গেছেন, ঠিক করেছেন, চাকরি দিয়েছেন, উনি ভালো বুঝেছেন, দিয়েছেন, সেটাও ঠিক করেছেন। কিন্তু উনিও যেটা মাইকের সামনে মিডিয়ার কাছে বলছেন, কোনো মুখ্যমন্ত্রী যাননি, আমি গেছি, এটা আমরা তো সবাই দেখছি, ওনার বলার দরকারটা কি? এই সেন্স অফ প্রপোর্শনটা যদি মেনটেন করা উচিত, তা না হলে কিন্তু এদের অবস্থাটাও একই হবে। দেখুন, এখানে ভাষা নিয়ে কথা শুনলাম, ঠিক আছে, হতে পারে কারো ভাষা কারো পছন্দ হচ্ছে না। আবার অনেকে বলে যে এই যে বাঙালিদের মধ্যে বুদ্ধিজীবীদের একটা অংশের এই যে এক্সট্রিম এলিটিজম, এইটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যারা এই এলিট বলয়ের বাইরে অর্থাৎ মেজরিটি অর্থাৎ সাবঅল্টার্নও বলতে পারেন, তারা বরাবর তার পেছনে থেকেছেন। এবার এই ভাষা আমি কাউকে আক্রমণ করার ভাষার কথা বলছি না, কিন্তু এলিট সমাজের অধিকাংশকে নিজের ঝুলিতে পুরে ফেলেছিলেন, ঝুলিতে পুরে ফেলেছেন, ঝুলিতে পুরেছেন, তাদের ঝুলিতে ঢোকেননি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নিজে এলিট সমাজের অংশ না হয়েও তাদের ঘৃণার পাত্রী হয়েও সেই সমাজকে ঝুলিতে, কেন অনেকে বলে নাকি পায়ের তলাও তো রেখেছেন, আমি সেসব কথা বলতে চাই না। যারা কলাটা মূলটা নিয়েছে তারা কেউ ঘৃণার পাত্র মনে করেননি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। সবার আগে এই শ্রেণী যা ছেড়ে চলে যায় তারাও, এবং কয়েকজনকে বাড়াতি সেটাও মনে রাখা উচিত, ওইটাও মনে রেখো। মমতাদিকে যারা তার ভাষা নিয়ে কথা বলা, ধরন ইত্যাদি নিয়ে প্রচুর গালি দিয়েছে, বস্তির মেয়ে এবং আরো কুৎসিত ভাষায় কথা বলেছে, তাদের একটা বড় অংশ তার পদতলে গিয়ে আশ্রয়ও নিয়েছে। লোভে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, তিনি পায়ের কাছে নামিয়ে দেখিয়ে দিয়েছে। মানে সেটা কি স্বাস্থ্যকর? আমি বলছি খুব খারাপ, মানে পোয়েটিক জাস্টিসের কথা, কিন্তু আমি বলছি 80 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানে ভালো বললে না খারাপ বললে, আপনি যেটা বুঝবেন, না না আপনি যেটা পাবলিককে বোঝাও। তাকে বস্তির মেয়ে বলে যারা আক্রমণ করেছে, আপনি সেটাকে ভালো বলবেন না খারাপ? আমি সবসময় খারাপ বলবো। রাজ্যের বিরোধী দলনেতাকে তার 80 বছরের সারা জীবন রাজনীতি করা, বাবার নাম করে চরিত্র হনন, এবং সেটা স্লোগানের চেহারা দেয়া, কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিং অবধি, এটাও সুরুচির পরিচয় নয়। দুটো ক্ষেত্রেই সমান নিন্দনীয়। আমি একটা কথা শুধু বলতে চাইছি, সুমিতদা, গোচারণ হোক বা আজকের ব্যারাকপুর, দুটো জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে গেছেন। অভিজিৎ সরকার 2টা মে 2021 যে নৃশংসভাবে হত্যা করলো, আর সে ফেসবুকে প্রত্যেকের নাম বলছে, এরা এসে আমাকে খুন করতে এসছে, আমাকে মারছে, মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত হয়নি? তুমি আমার কথাটা শোনোইনি। আমি বলেছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এখানে গেছেন, খুব ভালো করেছেন, উনি চাকরি দেবেন মনে করেছেন, চাকরি দিয়েছেন, সেটাও ভালো করেছেন। আমি খালি বললাম, আমার সাজেশনটা দিলাম যে ওনার বেরিয়ে মিডিয়ার কাছে বলার দরকার ছিল না, আগের মুখ্যমন্ত্রীরা যাননি, আমি গেছি, এই করলাম, বলার দরকার নেই। আমরা তো প্রত্যেকেই কথা বলবো, একটা কথা বলি, যে বুদ্ধিজীবীরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে প্রতিটা মিছিলে ওনার চারপাশে থাকতেন, তারাই সবচেয়ে আগে পালিয়েছিল, এবং আমরা সেই বুদ্ধিজীবীদের সমালোচনা করেছি যে তারা স্থাবকতা করছেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলে দেখাতে পারেননি, বরং পদলেহন করে ওই অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আর সুমন, আর একটা কথা, লাশের রাজনীতি বলতে গিয়ে গত SIR এর সময় একটার পর একজনের পর একজন বিএলওর মৃত্যু নিয়ে তিনি যে রাজনীতি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেছেন, তা বলতে হবে। একজন বিএলও মারা গেলেন পরে তার মৃতদেহ নিয়ে পথ অবরোধ করলেন। আমি বলছি জয়ন্ত ভুলে গেলে যে একজন বৃদ্ধ ভোট দেওয়ার সময় মারা গেলেন, পরিষ্কার বলে দেওয়া হলো সিআরপিএফ ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তারপরে আমরা এবিপি আনন্দে ফুটেজ দেখালাম যে তিনি হার্ট অ্যাটাক হয়ে যখন পড়ে যাচ্ছেন, তখন সিআরপিএফ জওয়ান দৌড়ে এসে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। খুনের মামলা হতো, জেলে থাকতে হতো, খুনের মামলা। একের পর এক লাশের রাজনীতি। আমি বলছি যে এইখান থেকে অন্যায় 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 এতবার শুনছি, সব থেকে বড় অন্যায় কি জানেন? সেটা হচ্ছে মানবতার দিয়ে যদি বিচার করা যায়, পশ্চিমবঙ্গ বাদ দিন, ভারতবর্ষ বাদ দিন, সেটা হচ্ছে এই হেফাজতে মৃত্যু। আমি বলছি হালি শহরের ঘটনায় এই অন্যায়, এই ভয়াবহ অন্যায় তদন্তের পরে নিঃসন্দেহে সামনে আসবে যে কারা করলো, কি ঘটনা হয়েছে, আমরা অপেক্ষা করতে পারি, কিন্তু সেই অন্যায়ের ঘটনাটা, অভিযোগটা দেখে নিই এবার। আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে, তার বিচার চাই আমি। তৃণমূল কর্মীকে থানায় পুলিশের বিরুদ্ধেই উঠেছে পিটিয়ে মারার অভিযোগ। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। মৃত তৃণমূল কর্মী বীরজু কেওর কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তার স্ত্রী কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার তৃণমূল কর্মী বীরজু কেওটকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। শুক্রবার তার 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাকে নিয়ে আসা হয় হালিশহর থানায়। এরপর শনিবার ভোর রাতে অচৈতন্য অবস্থায় বীরজু কেওটকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হাত দুটোকে বেঁধে মারা হয়েছে, এইখানে দড়ির একটা স্পট আছে, পায়েও বেঁধে মারা হয়েছে, পায়ের নিচে কালো কালো হয়ে গেছে, সম্ভবত গরম জলের ওপরে হয়তো ওর পাটা রাখা হয়েছিল, আর পেরেক দিয়ে মারা হয়েছে। ঠিক এই পোর্শনে দুটো ফুটো আছে। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথমে মনে করে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সপার্ষদ যাওয়াটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার এফেক্ট। এই তদন্ত জেলা শাসক বা যাকে দিয়েই হোক, তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। হালিশহর থানার আইসি তমাল দত্তকে ক্লোজ করার পাশাপাশি সাসপেন্ড করা হয় তদন্তকারী অফিসার ফিরোজ মল্লিককে। আমার হাজবেন্ড যে মারা গেছে তার তুলনায় এই সাসপেন্ড করা বা তাকে বসিয়ে দেওয়া এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শেষ অবধি তদন্তে কি উঠে আসে, কার কি শাস্তি হয় সেটাই দেখার। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। হালিশহরের ঘটনায় সবথেকে উদ্বেগজনক কি জানেন? কারা করেছে এই হামলা সবকটা চ্যানেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে হাতে মোবাইলে তাদের ফুটেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি আর তৃণমূল দুদলই বলছে এই লোকগুলো কেউ তাদের নয়, অন্য পক্ষে। কিন্তু কথা হলো এদের একজনকেও পুলিশ এখনো গ্রেফতার করেনি। সুমোটো কেস শুরু হয়েছে এই পর্যন্ত, একজনকেও পুলিশ খুঁজে পেল না, নাকি পেতে চাইল না, নাকি তথাগত রায়রা যা চাইছেন মানে শুধুমাত্র সাবধান বাণী দিয়ে ছেড়ে দিতে হবে, হামলাকারীদের বিরুদ্ধে কোট আনকোট কোনো বড় সড়ো পদক্ষেপ করা যাবে না, পুলিশ সেটাই মানছেন। তথাগত রায় কি পোস্ট করেছেন একবার দেখে নিই, একটা অংশ, মূল অংশটা পড়ছি। সরকার এবং পুলিশের কাছে আমার আবেদন, যারা জুতো কাদা ইত্যাদি ছুঁড়েছে তারা যদি কোনো গুরুতর আইন বিরুদ্ধ কাজ না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কোনো বড় রকমের পদক্ষেপ করবেন না, আইন ভাঙবেন না, এটুকু সাবধান বাণী দিয়ে ছেড়ে দিন। তথাগত রায় লিখছেন। তথাগত রায়, দিলীপ ঘোষ এরা কি বলছেন একবার দেখে নিন। এই কালচার কে নিয়ে এসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা। আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার, আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হাই তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত, মারা উচিত ইট। আমি সমর্থন করবো ইট মারলে, এদের এটা পাওনা ছিল। এমন ননির শরীর হওয়া উচিত নয় যারা রাজনীতিতে আছেন যে তারা এতেই একেবারে পড়ে যাবে। সামান্য ব্যাপার হয়েছে, কি হয়েছে? এর চেয়ে অনেক বেশি ব্যাপার, ধর্ষণ, খুন, এসবে বলেছেন। এসবে মমতা বলতেন যে ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। ছোঁড়া বা কাদা ছোঁড়ার বিরুদ্ধে কোনো আমাদের বিএনএসে, ভারতীয় ন্যায় সংহিতায় কোনো সেকশন আছে কি? এটা বলতে পারে মানহানি হয়েছে। মমতার আর মানের কি বাকি আছে? চুরি করে তো ফাঁক করে দিয়েছেন রাজ্যটা। আচ্ছা, আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কি মনে হয় যে পুলিশ বাহিনী তথাগত রায়দের কথা শুনতে গিয়েই গ্রেফতারির সংখ্যা এখনো শূন্যতে ধরে রেখেছে? সলিলদা। সুমন, সাবধান বাণী, সতর্কতা আর তথাকথিত শোকজ আর সাসপেনশন, এটা হচ্ছে একদিক। আর একদিকে র্যাম্প্যান্ট তোলাবাজি চলছে। গ্যারেজ কেন রাত্রির 1টা অবধি খোলা থাকবে? 10,000 টাকা দিতে হবে। আমি বাড়ি ভেঙে লোহার বরাত পেয়েছি, লিলুয়া থেকে সে বরাত পেয়েছে, তাকে 1 কোটি টাকা দিতে হবে। আর ট্যাক্স দিতে দেরি হলে, ওই টাকাটি দিতে দেরি হলে আরও 25 লক্ষ টাকা দিতে হবে। সাবধান বাণী দিয়ে ছেড়ে দাও, শোকজ। আর তুমি বলছো জনরোষ, তো জনরোষ আমরা গত 2 দশক ধরে শুনে আসছি, তথাকথিত জনরোষ। এখন কিন্তু দেখো, তোমার কিছু ট্যাঞ্জিবল কিছু অ্যাকশন নিতে হবে।
যে জনরোষটা, তথাকথিত জনরোষ যেটা দেখা যাচ্ছে, সবাই বুঝছে, সমীরবাবু বুঝছে, আমরা বুঝছি, চ্যানেলের সবাই বুঝছে, জনসাধারণ সবাই বুঝতে পারছে যে কারাই হামলাটা করেছিল। কিন্তু লাভ কার হচ্ছে? আপনি দেখুন এই ডিম থেরাপির নামে যা চললো, আলটিমেটলি তারপর বিজেপি বনাম বিজেপি হয়ে গেল। শ্রমিক ভট্টাচার্য যেদিন বললো তার বোধহয় দুদিনের মধ্যে বিজেপির একাধিক নেতা ডিম খেলেন। এই লাভ কার? না, লাভ তো রাজনৈতিক সংস্কৃতির 12টা বাজছে, তারপরে রাজনীতির 12টা বাজছে। সংস্কৃতি শেষ হয়ে গেছে, কোনো সংস্কৃতি বলে কিছু নেই, সব রাজনৈতিক বিজ্ঞান চলছে। তুমি আমাকে বলো তো, আজকে পুলিশ, তুমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, এবার থেকে আপনি যখন বেরোবেন আপনি বলে বেরোন না কেন, আরে Z+ ক্যাটাগরি সিকিউরিটি যে প্রোটেক্টি, সে বাড়ি থেকে বেরোতে হয় না, ওই SB স্পেশাল ব্রাঞ্চ অফ ব্যারাকপুর পুলিশ কমিশনার, তার কাজই হচ্ছে তার ইনপুট কালেকশন করা এবং সর্বোপরি এর মাথার উপর রয়েছে লর্ড সিনার রোড ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। একজন Z+ ক্যাটাগরি প্রোটেক্টি, সে কোথায় যাবে, কখন যাবে, ওখানে কত লোক জড়ো হয়েছে, কারা কারা জড়ো হয়েছে, কোন কোন পলিটিক্যাল পার্টি, এটাই তো তাদের কাজ। এছাড়া অন্য কোনো কাজ নেই, সব ধাপ্পাবাজি ছাড়ো। আর কাস্টোডিয়াল ডেথ, এর থেকে নোংরা ঘটনা, এর থেকে খারাপ ঘটনা আর কিছু হতে পারে না। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, অ্যাজ পার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সুপ্রিম কোর্ট এবং জাস্টিস DK বসুর ল্যান্ডমার্ক ভার্ডিক্ট ভার্সেস স্টেট ইন 1997 পরিষ্কার বলে দিয়েছে কি করতে হবে, কম্পেনসেশন দিতে হবে। খালি কম্পেনসেশন, মামলা করতে হবে, স্পেসিফিক কেস করতে হবে তোমাকে, এবং যারা যারা পারপিটেটর তাদের খুঁজে বার করতে হবে, মেডিকো লিগাল টেস্ট করতে হবে, পোস্টমর্টেম এখনো তো বাকি আছে। IC ক্লোজ হয়ে গেল, আন্ডার দ্য CCTV ফুটেজ, আন্ডার দ্য লিডারশিপ অফ IC ইন্টারোগেশন হচ্ছে রাতভর, তাহলে সে হয়ে গেল ক্লোজ। আর ওই দারোগা ইনভেস্টিগেটিং অফিসার, সে হলো সাসপেন্ডিং পেন্ডিং ফার্দার প্রসিডিং এনকোয়ারি। দেখো, আমি এখানে একটু অপোজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে থানার বহু কর্নার থাকে এই রকম, মানে এক্স্যাক্টলি সিসিটিভির আওতার বাইরে এবং ডার্ক স্পট, সুতরাং মানে এই সবটা সিসিটিভির ভিতরে যেটা হচ্ছে, এইটা বলবেন না কলকাতাতেও হয় না, জেলাতেও হয় না। আমার পোস্টমর্টেম রিপোর্ট সব রিভিল করবে, সব মেডিকো লিগাল যেটা আছে না, সব কটা করবে, কটা ফ্র্যাকচার হয়েছে। আপনার মনে আছে মেদিনীপুরে ওই মহিলা থানায় কিভাবে ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন এই স্টুডিওতে বসে বলেছিলেন হাতে মোম দিয়ে অত্যাচার করেছিল, মনে আমি ছিলাম সেখানে। ঠিক, সুতরাং তোমার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, উইদিন দ্য প্রোটোকল বলেছেন, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বলেছেন, কম্পেনসেশনের কথা বলেছেন, এবং খালি তাই না, বাকি বলেছেন যেটা, সেটা আমি সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করছি, যে উনি যেখানে যাবেন সেখানে বলে যেতে হবে, এটা হতে পারে না। এবং কারা কারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা দরকার। এতক্ষণে এই দুদিনে কম করে কিছু না হলে 50টা লোককে অ্যারেস্ট করা দরকার ছিল। এখন যদি তুমি না করো, তাহলে দিস গভর্নমেন্ট ইজ গিভিং বার্থ অফ এ হিউজ গ্যাং অফ ক্রিমিনালস। দিনের পর দিন যদি তোমার তথাগত রায় আর তথাকথিত সমীর ভট্টাচার্য আর দিলীপ ঘোষের কথা অনুযায়ী যদি এদের সাবধানবাণী আর সতর্কতা আর সাসপেনশন করে ছেড়ে দেওয়া হয় দিনের পর দিন, এই রাজ্য কিন্তু রসাতলে যাবে বলে আমার মনে হচ্ছে। আমার জাস্ট দুটো লাইন, তথাগত বাবু বলেছেন বেশ রসিয়ে যে কাদা ছুড়লে কি কারো লাগে, তাহলে কি কাল থেকে ওনার গায়ে কাদা ছোড়া হোক। মানে উনি যেটা বলছেন, এবার গায়ে যদি ওনার গায়ে কাদা ছোড়া শুরু করা হয়, নিশ্চয়ই আশা করি অভিযোগ করবেন না, কাদা ছুড়লে তো গায়ে লাগে না। দ্বিতীয় কথা, দিলীপ বাবু নিজে কদিন আগে যখন জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন, তারপরে তিনি নিজে অন্য স্টুডিওতে বলেছিলেন ওনার কি বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, ওনার গায়ে কোনো দাগ নেই। আপনার খেয়াল আছে? আজকে তিনি বলছেন এত খারাপ কাজ করেছেন, তাহলে কোনটা সত্যি? আজকে দিলীপ ঘোষ নাকি স্পষ্ট বক্তা ছিল, তাহলে কোন কথাটা তার ঠিক সম্বন্ধে আমাদের একটু বলে দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সবসময় একটা কথা বলতেন, যে আমার সব দিকে নজর আছে, আমি সব কিছু আছে, আর অনুপ্রেরণা হচ্ছে আমার। আর তার দলের লোকেরাও বলতো যা কিছু পশ্চিমবাংলার হয় সব কিছুর অনুপ্রেরণা হচ্ছেন মমতা ব্যানার্জি। তো যত চুরি জোচ্চুরি যা কিছু হয়েছে
তো অনুপ্রেরণা তো তার, তো দায়িত্ব তাকে নিতেই হবে। মানে কাদা ছোড়াটা কার অনুপ্রেরণায় হলো? ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখন তো 208 হওয়ার পরে আর কার অনুপ্রেরণা কাজ করতে পারে? কাদা ছোড়ার জন্য সলিলদাও অনেক কথা বলেছেন, কিন্তু আমি তো বিএনএস এর কোন সেকশনে এদেরকে ধরা হবে বা কি শাস্তি দেওয়া হবে ভয়ঙ্কর আইন বাদ দিন। এবার সবাইকে শুনছেন, আমি বলছি আমার 6 জন অতিথিকে নিয়ে অনুষ্ঠান করতে হয়, এবার কোন দিন না স্টুডিওতে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কিন্তু এইখানে আমি বলছি এটা ব্যাধি, এবং আমি দুজনকেই থামালাম, এটা রাজনৈতিক সংস্কৃতির চূড়ান্ত অবক্ষয়। আই রিপিট, এই সমস্যা হচ্ছে, এই সমস্যা, বেশ দুজনকেই থামালাম। আচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির একেবারে অবক্ষয়, এর কোনো অন্য দ্বিতীয় ব্যাখ্যা হয় না। এবং এই অবক্ষয় আজ শুরু হয়েছে এমনটা গুণাক্ষরেও ভাববেন না। এটা হচ্ছে নন্দীগ্রামের পরে ধরুন শুভেন্দু অধিকারীর কনভয় 11 বার তাতে আক্রমণ হয়েছে। গত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি বিরোধী নেতা হওয়ার পর 30 বার। আগেই বললাম যে সুকান্ত মজুমদার 3 বার, শ্রমিক ভট্টাচার্য 2 বার, দিলীপ ঘোষ 12 বার। এই অনুষ্ঠান শুরু করেছি যে অনুষ্ঠানের ক্লিপটা নিয়ে, সেটা ছিল দিলীপ ঘোষের কনভয়, মানে ভেঙে দেওয়ার 9তম বার। সুতরাং এই ট্র্যাডিশন যদি চলতে থাকে, কেউ ভালো থাকতে পারবেন না। অতএব সব পক্ষকে একসঙ্গে কড়া হাটে এটা বন্ধ করতে হবে। আমি একটু এই ভাঙার ট্র্যাডিশন আর হামলার ট্র্যাডিশনটা দেখে নিই। এই কুৎসিত ট্র্যাডিশন, আই রিপিট। উনি যেখানে খুশি যেতে পারেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। হালিশহর যাওয়ার পথে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে জানিয়ে তার আক্রমণের জবাবে পাল্টা মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। মনে করিয়ে দিয়েছেন তার বিরোধী দলনেতা থাকার সময়ের কথা। সেই সময়েই অসংখ্যবার হামলার মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান বলছে তৃণমূল জমানাতে শুভেন্দু অধিকারীর ওপর 30 বার হামলা হয়েছে। তার আগে সিপিএম আমলেও শুভেন্দু অধিকারীর ওপরে 11 বার হামলা হয়। স্রেফ 2021 থেকে 2026-এর বিধানসভা ভোটের আগে পর্যন্তই 9 বার হামলার টার্গেট হয়েছেন শুভেন্দু অধিকারী। গত বছরের 5ই অগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়। চলে লাগাতার পাথর বৃষ্টি। বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। চলতি বছর 10ই জানুয়ারি চন্দ্রকোনা রোডে লাঠি বাঁশ নিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয়। কাঠের বাটাম, মোটা বাঁশ, আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। গত বছর 19শে মার্চ বারুইপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। পাল্টা রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই ধুমধুমার পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে তরজা। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। সিপিএম আর তৃণমূলকে জিজ্ঞেস করুন, 315 বিজেপি কর্মীকে খুন করেছে, কার বাড়িতে গেছিল? মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে মেরেছিল কালিয়াগঞ্জে। মমতা ব্যানার্জি ওর বাড়িতে গেছিল, কথা বলেছিল। পাল্টা বিজেপি বলছে শুধু শুভেন্দু অধিকারী নয়, তৃণমূল আমলে বারবার হামলার মুখে পড়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের মতো বিজেপির শীর্ষ নেতারা। 2018 থেকে 2024 পর্যন্ত দিলীপ ঘোষকে 12 বার হামলার মুখে পড়তে হয়েছে। 2022 থেকে 2025-এর মধ্যে 3 বার হামলার মুখে পড়েছেন সুকান্ত মজুমদার। আর বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও 2018 ও 2020 সালে হামলার মুখে পড়তে হয়েছিল। আমাদের সম্মাননীয় বর্তমান সভাপতি, রাজ্যসভার সদস্য শ্রী শ্রমিক ভট্টাচার্য, এদের মতো নির্বিরোধী সাধারণ শ্রেণীর জীবনযাপনে অভ্যস্ত নেতাদের ওপরও এই ধরনের হাঙ্গামা হয়েছে। সদস্যদের কথা তো ছেড়েই দিন, সমর্থকদের অবধি খুন করা হয়েছে, তাদের বাড়ির মেয়েদের ওপরে হামলা করা হয়েছে। একটা বারও মমতা বন্দ্যোপাধ্যায় এর কোনো প্রতিবাদ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তার ভাইব্রেশন এবং তার উপর হামলায় গোটা দেশে যে নিন্দা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি তিনি নিজে স্বীকার করেছেন যে এই ঘটনায় গোটা দেশের কাছে
বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। রবিবারের ঘটনা নিয়ে সোমবারও রাজনৈতিক তরজা চলছে সমান তালে। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, দিনের শেষে রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, হালি শহরের এই ঘটনাতে রাজনৈতিক লাভ হলো কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের। শুধু রবিবারের বাজারে গোটা দেশের সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নেওয়াই নয়, যে কালীঘাট কেন্দ্রিক রাজনীতিতে কার্যত খরার মরশুম চলছিল তা রীতিমতো উজ্জীবিত হয়ে গেল। একদিকে জাতীয় স্তরে অখিলেশ যাদব, কেজরিওয়ালদের সমর্থন এবং হইচই, অন্যদিকে ঋতব্রত তৃণমূলে যাওয়া তিনজন বিধায়ককে আজকে দেখা গেল কুণাল ঘোষের ডাকে বিধানসভায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে। এই অকারণ হিংসার রাজনীতিতে রাজনৈতিক লাভ কিন্তু তৃণমূলেরই হলো। বিশ্বনাথ দা মানবেন? এটা উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন এই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জাগার সুযোগ পেলেন, সারা ভারতবর্ষে তার প্রচার হলো, তার দলের কিছু লোক বেরিয়ে গেছিল, তাদের মধ্যে কেউ আবার ফিরে আসার চেষ্টা করছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে লাভ যেমন, আবার শুভেন্দু অধিকারীর জায়গা থেকেও লাভ আছে। কেন? যে যত মানে লড়াইটা ক্রমশ যখন বাম ভার্সেস মানে বামপন্থীদের সাথে বিজেপির আদর্শগত লড়াই মনে হচ্ছিল, সেই লড়াইয়ের মধ্যে আরেকটা পক্ষ যদি ঢুকে যায় তাহলে বিরোধী ভোটটা বিভাজিত হবে। যত বিরোধী ভোট বিভাজিত হবে শুভেন্দু অধিকারী তত শাসন করবেন, তত দীর্ঘ শাসন তার হবে। ফলে এটা একেবারে কমপ্লিট হলো, মানে একেবারে বলা যায় যে উইন উইন সিচুয়েশন এক্ষেত্রে। কিন্তু আমি যেটা তুলতে চাই সুমনদা, সেটা হলো যে দেখুন, যে আজ থেকে 6 মাস আগের আর আজকের যদি ছবি আঁকেন, এক ছবি আপনি পাবেন। সেদিন শুভেন্দু অধিকারী বিভিন্ন দক্ষিণ 24 পরগনায় যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানে তাকে মানে গালাগালি করছেন, মানে ঢিল ছুটছেন, এমনকি পেট্রোল বোমা ছুটছেন, আমি বলছি এই 6 মাস। আর এই 6 মাস আবার রেজাল্ট হলো, নতুন সরকার আসলো, তারপরে আপনি যদি দেখেন একাধিক নেতা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আক্রান্ত হয়েছেন তা নয়, তার বাইরেও কিন্তু অনেক নেতা কিন্তু এর মধ্যেই আক্রান্ত হয়েছেন বিরোধীদের। ফলে আমি বলছি যে ছবিটা আমার কিন্তু পাল্টাচ্ছে না। ছবিটা আমি 10 বছর আগে স্টুডিওতে যেভাবে পেতাম, 10 বছর পরেও আমি একই রকম ছবি দেখতে পাচ্ছি। তাহলে রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একইভাবে বহমান চলছে। যে কুৎসিত রাজনীতি সংস্কৃতির থেকে মানুষ মুক্তি চাইছে, সেই মুক্তি কি মানুষ পাবে? যে আমি শুভেন্দু অধিকারীর জায়গা থেকে বলছি, সত্যি ও যেভাবে আক্রান্ত হতো, আমরা চিৎকার করে উঠতাম যে কেন বিরোধী দলের নেতাকে এইভাবে আক্রান্ত করা হবে। 30 বার আক্রান্ত যেভাবে হয়েছিল, সে কোনো ক্রমে প্রাণে বেঁচে আজকে হয়তো মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এই শুভেন্দু অধিকারী যেহেতু অত্যাচারিত হয়েছে, তিনি তো জানেন যে একজন মানে বিরোধী দলের নেতাকে অত্যাচার করলে মানে তার রাজনীতির পরিসরটা কীভাবে ছোট হয়ে যায়, রাজ্যের গণতন্ত্রের পরিসরটা কীভাবে ছোট হয়। ফলে আমরা তো তার কাছে আশা করব যে তার শাসনকালে কোনো বিরোধী দলের নেতা আক্রান্ত হবেন না। কারণ তিনি যে আক্রান্ত হয়েছিলেন, তিনি যে আহত হয়েছিলেন, তিনি যেভাবে অত্যাচারিত হয়েছিলেন, সেই অত্যাচার যাতে আর কোনোদিন কাউকে না দেখতে হয়, সেটাই তো আমরা শুভেন্দুর কাছে চাই, সেটাই তো শুভেন্দুর কাছে রাজধর্ম। এন্টার ঘটনাটাতে যদি আপনি দেখেন, তাহলে দেখুন মানে মানে কাস্টোডিয়াল ডেথের মতন একটা জঘন্য মানে বলা যায় যে মানবতা বিরোধী, এবং যে রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, যে পুলিশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ যদি মানুষের মৃত্যুর কারণ হয়, তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে। এই রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু আমি আপনাকে বলছি, মানবতাবাদী যারা, তারা সবসময় মনে করে সবচেয়ে জঘন্যতম রাষ্ট্রীয় সন্ত্রাস হলো এই কাস্টোডিয়াল ডেথ। ফলে সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনার তীব্র থেকে তীব্র নিন্দা করা উচিত। দ্বিতীয় যে বিষয়টা, যে এটাও ঠিক যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, একটার পর একটা মৃত্যু, আমার মনে আছে নাসিরউদ্দিন মারা গেছিল ধনেখালিতে, তারপরে একাধিক মদনের মৃত্যু, একাধিক কাস্টোডিয়াল ডেথের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নানা রকম অ্যালিবাই দিতেন, প্রায় মানে অস্বীকার করতেন, এবং বিরোধী মানে নেতাদেরকে সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এবং অনেক তদন্তের আগে তিনি বলে দিতেন, এবং ময়না তদন্ত অনেক ক্ষেত্রে কিন্তু জালিয়াতি হতো, পরিষ্কার কথা। আজকে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে শুভেন্দু অধিকারী কিন্তু অন্তত মুখ্যমন্ত্রী হিসাবে দ্রুততার সাথে গেছেন, মানে অন্ততপক্ষে যে সমস্ত সাহায্যগুলো দেওয়ার কথা, আইন অনুসারেই দেওয়ার কথা, সেগুলো উনি ঘোষণা করেছেন।
যিনি আইও ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, মানে পরিষ্কার সাসপেন্ড করা হয়েছে, এবং ওসিকে ক্লোজ করা হয়েছে। এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন না, সেটা একই জায়গায় রাজনীতিটা করলেন, সেটা হলো জনরোষ। এই জনরোষের বিরুদ্ধে দিনের পর দিন শুভেন্দু যেদিনই আক্রান্ত হয়েছেন, আমি বিশ্বনাথ চক্রবর্তী বলছি, দিনের পর দিন চিৎকার করেছি যে এটা জনরোষ নয়, তৃণমূল কংগ্রেস সচেতনভাবে এবং ডিজাইন করে পলিটিক্যালি ওকে হ্যাকেল করছে। এই জনরোষের তত্ত্ব ফিরে আসে। আমি সেই দিন শুভেন্দু অধিকারীর যখনই অত্যাচারিত হয়েছে, জনরোষ যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা করেছেন, চিৎকার করেছি। আজকে সেই শুভেন্দু অধিকারীর মুখ থেকে যখন আমি জনরোষ শুনি, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয় যে আমরা তো এটা চাই না, আমরা সত্যি এটা চাই না। ফলে জনরোষ তত্ত্বটা আনা মানে কিন্তু আমি আপনাকে বলছি, আপনি আইনের শাসনটা নিজের হাতে নিয়ে নিলেন। দিনের শেষে এটা মানুষের যদি মনে হয় যে গুন্ডা দমন আইনের জায়গা থেকে বা এনকাউন্টারের জায়গা থেকে যে তত্ত্বটা আপনার নেতারা বলে গর্ববোধ করে, সে দিলীপ ঘোষ হতে পারে বা অন্য কেউ হতে পারে, এনকাউন্টার করে দিব, এই এনকাউন্টারের ইমপ্লিকেশনটা এই লেভেলে হচ্ছে না তো, যে পুলিশ একটা আননেসেসারি এম্পাওয়ার্ড হচ্ছে, পুলিশ এম্পাওয়ার্ড হচ্ছে। এনকাউন্টারের তত্ত্বটাকে সামনে আনার ফলে এমন তো হচ্ছে না যে পুলিশ আইনটাকে নিজের হাতে নিয়ে মনে করছে যে এই জামানায় এনকাউন্টার বলে চালিয়ে দেওয়া যাবে। ফলে আমি কিন্তু বলছি, এই কাস্টোডিয়াল ডেটটার থেকে কিন্তু সরকারের শিক্ষা নেওয়া উচিত, খুব বড় ধরনের লেসন নেওয়া উচিত, বিশেষ করে যারা এনকাউন্টার তত্ত্বের প্রবক্তা এবং যারা এটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করেন, তারা যদি এর থেকে শিক্ষা না নেন, তাহলে পুলিশ কিন্তু আগামী দিন এই ধরনের ঘটনা ঘটিয়ে বা এই ঘটনার পরে এনকাউন্টার বলে চালিয়ে দিতে পারে। এবং আমি যে প্রশ্নটা রাখতে চাই আপনাকে, বিজেপির রাজনৈতিক দল হিসাবে তার কয়েক দিক থেকে আমি বিচার করব। দিলীপ ঘোষের একটা ভাষণ আসছেন, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটা কোনো মানে আইনের ভাষা হতে পারে না সুমনদা। আবার একইভাবে আমি শ্রমিককে যখন বলছি, তখন শ্রমিকের মধ্যে একটা রাবিন্নিক ভাষা আমি পাচ্ছি, শ্রমিকের রাবিন্নিক ভাষার আবার গ্রাউন্ড রিয়ালিটি আমি এক জায়গায় পাচ্ছি না। কেন আপনি বলছেন যে ঘটনা শুধু তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে তা নয়, আজকে হুগলি চুচুড়াতে যেভাবে সিপিএম এর একটা শান্তিপূর্ণ মিছিলের উপর বিজেপির গুন্ডা বাহিনী নেমে গেছিল, তার ধিক্কার জানাই আমি। এবং একই সাথে আপনাকে বলছি, এটা মানে বিজেপি নিজের দলের মধ্যেই হচ্ছে। মন্তেশ্বরের বিধায়ক, তার নাম সৈকত পাজা, তিনি গতকাল রাত্রে মাঝরাত থেকে, সৈকত পাজা মন্তেশ্বরের বিধায়ক, কালকে মাঝরাত থেকে তিনি আটক ছিলেন। এবং কার দ্বারা আটক ছিলেন আপনি শুনবেন, মানে সেই লুম্পেন ক্লাসটা ছিল বিজেপির লোকরাই বিজেপির এমএলএকে আটকে রেখে দিয়েছিল। ফলে দিনের শেষে বিজেপির লুম্পেনাইজেশন যে হচ্ছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আমরা দিনের পর দিন বলেছি যে তৃণমূলের লুম্পেনাইজেশনের প্রভাবে রাজ্যের কিন্তু অগ্রগতি হয়নি। রাজ্যের শিল্প থেকে শুরু করে অর্থনৈতিক অগ্রগতির প্রধান বাধা ছিল লুম্পেনাইজেশন অফ পলিটিক্স। সেই লুম্পেনাইজেশন অফ পলিটিক্স কিন্তু পরিষ্কার তার আভাস কিন্তু আমি দেখতে পাচ্ছি। শ্রমিক ভট্টাচার্যের হয় দলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, আর না হলে এটা বলতে হবে, উনি বলছেন যে আমি রাজনৈতিকভাবে বলবো আর তোমরা কিন্তু লোকাল লেভেলে লুম্পেনাইজেশন অফ পলিটিক্স চালিয়ে যাবে, না হলে কেন দল একটা নিয়ন্ত্রণ করতে পারছে না। বেশ, আমি দ্রুত একবার চুঁচুড়ার কথা হচ্ছে, আমি স্বপনদার কাছে যাব প্রতিক্রিয়া, তার আগে চুঁচুড়ার ছবিটা দেখে নেব। ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে ঘটনাটার কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন। স্বপনদা, এই ঘটনার বিষয়ে আমি পুরোপুরি জানি না, কিন্তু একটা কথা বলবো, যে কোনো ধরনের ঘটনা বিশৃঙ্খলা হোক, অন্যায়ভাবে কারণ বিরোধী রাজনীতি করতে পারবে না কেন? একটু বলবো, অন্যায়ভাবে বিরোধীদের কোনো মিটিং ভণ্ডুল করে দেওয়ার প্রচেষ্টা হোক বা যে করুক, আমাদের দলের তরফ থেকেও যদি কেউ করে থাকে, এটা নিন্দনীয় এবং কড়াভাবে আমরা দলের তরফ থেকে নিন্দা করছি। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আরেকটা কথা আমরা বলতে চাই, আমরা এই ক্ষেত্রে একই প্রশ্ন, যে প্রশ্ন এই আলী শহরে করেছি, গ্রেফতার কোথায়? ভুল হলে আমরা নিন্দা চিড়ে দিবে না, গ্রেফতার। আমরা সুমন একটা জিনিস তো মানবে, গত 3 মাসে আমাদের সরকার আসার পর আমাদের তরফ থেকে আমি বলছি, ভুল করে সম্বন্ধে আপনি মানবেন, ভুল করে কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে, ভুল করে অপরাধ করে, তো গ্রেফতার উপায়, তো ভুল ঠিক। আমি বলছি 3 মাস সমাজ তো ফ্যাক্টর নয়। আমাদের দলের বহু লোক গ্রেফতার হয়েছে আজকের দিনে, আগেকার দিনে দেখুন, আমি আগের দিন প্রশংসা করলাম যে 22 জনকে তোলাবাজির অভিযোগে আপনি সাসপেন্ড করলেন। আমি বলছি সাসপেনশন তো দলের, আমি বলছি যে পুলিশ কি করলো, তারা গ্রেফতার হবে তো, তাদের নাম কোথায়? এখানে সলিলদা বসে আছেন, আর তুমিও এটা দীর্ঘদিন থেকে জানো। সিপিএম এর সময়ে থানা পরিচালনা করত সিপিএম এর লোকাল কমিটি,
তৃণমূলের সময় তৃণমূলের কথা ছাড়া কোনো থানা অ্যাক্ট করতো না। এখন আজকের দিনে কোনো থানা বলতে পারবে না যে বিজেপির রাজনৈতিক কোনো চাপ কোনো থানার উপরে আছে। এবং যার জন্য আজকে ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিস অনেক অংশ কমেছে, যে ঘটনাগুলোই ঘটছে সবাই সুমন, বিজেপির চাপের দরকার নেই, শাসক যার পুলিশ তার, এই থিওরিটা কি ভুলে গেলে নাকি তুমি? আপনারা জানেন যে আমি যাব যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। কৌশিক গিরি তিনি লিখছেন, বিরোধীদের হামলার মুখে পড়াটা অবাধ গণতন্ত্রের লক্ষণ নয়। সৈকত বর্মন লিখছেন, দ্রুত অভিযুক্ত পুলিশ অফিসারদের সরিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার। আকাশদীপ সরকার লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসক্রিপশন এখন বিজেপি ফলো করছে, তাই রোগ কিছুতেই সারছে না। প্রবাল ঘোষ লিখছেন, দিদির ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শুভেন্দু অধিকারী হলেন ফার্স্ট বয়। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, সবাই একদিন প্রাক্তন হবেন, এই ধ্রুব সত্য রাজনৈতিক নেতারা মনে রাখলে কোনো নেতার ওপর আক্রমণ হবে না। গৌরব দত্ত লিখছেন, মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন রাজধর্ম পালন সবার আগে। সুব্রত পাল লিখছেন, দেশে যে কোনো রাজনৈতিক দলে নেতা নেত্রীদের ওপর হামলা জনরোষ নামেই খ্যাত, এ মারাত্মক প্রবণতা। ঠিক এইখান থেকে আমি একটু আরজিকর অংশে আসব, যে আরজিকরে ইতিমধ্যেই আপনারা জানেন যে পুলিশের স্ক্যানারে অভয়ার এই যে তড়িঘড়ি সৎকার হলো, যেটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। এবিপি আনন্দের ক্যামেরাতেই আপনারা দেখেছেন যে কি দ্রুত ওই গাড়ি, সেই নীল গাড়ির সামনে যে অলিক কুনাট্য রঙ্গটা হলো। নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। দেখুন, একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে বিজেপি সরকার। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এবার শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। আরজিকর কাণ্ডের 2য় বর্ষপূর্তিতে স্মরণ সভায় গিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখে। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল। সোমনাথ দে ওটা ফ্রি, পাড়ার মেয়ে যেহেতু একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, এই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি? যেহেতু 2টো বডি ছিল, তাদের তো তার আগে তো পুলিশ এখানে ছিলই, সব তো
3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে এটাকে আগে করার জন্য। মুখ্যমন্ত্রী নিশানায় যে প্রাক্তন 3 জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব নিহতের পরিবারও। সেই 3 জন হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মুখার্জি এবং সোমনাথ দে এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। সোমনাথ দে যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছিল আমার মেয়েকে, সেই গ্রিন করিডোর করে কেন নিয়ে এসেছিল সেই উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি এবং পুলিশও দিতে পারেনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ফোন নট রিচেবল ছিল, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের ফোন সুইচড অফ। আমার যেটুকু সহযোগিতা করা ছিল পাশে ছিল, আমি করেছি, আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবে প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার, যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করব। তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেখো, একদম খুব জাস্টিফাইড অ্যাকশন হয়েছে। এই নির্মল ঘোষ, এই তোমার এই পুরপ্রধান, তখন সে ছিল কাউন্সিলর। ও যখন নির্মল ঘোষ বিধায়ক ছিল। হ্যাঁ, বিধায়ক। না, নির্মল ঘোষ ছিলেন বিধায়ক। হ্যাঁ, সোমনাথ সোমনাথ ছিল কাউন্সিলর ছিল, তারপরে ওকে উন্নতি করেছে, পুরপ্রধান করে দিয়েছে। এবং ডেড বডিটা পুড়িয়ে এসে যখন কমপ্লেন্স দিচ্ছে সুমন, তখন বলছে ওয়েল ডান মাই বয়। মনে পড়ছে তোমার? এই 201 আইপিসি, এখন 238 বিএনএস, ইলপমেন্ট অফ এভিডেন্স। কিন্তু এটা হলো সলিলদা, এটা হলো মৃতদেহ সৎকার নিয়ে, কিন্তু খুনটা কারা করলো? আমরা 3টে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে আমরা সিসিটিভি ফুটেজ আমরা পেন ড্রাইভ করে যেভাবে জমা দিয়েছি, সিবিআই যদি শুধু আমাদের সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটটা ফলো করে, তাহলেও আমার ধারণা মূল অপরাধী। কদিন আগে হাইকোর্টে মাননীয় বিচারপতি বলেছেন যে মানুষ কবে দেখতে পাবে যে বিচার কবে হয়েছে। তার ওপিনিয়নে উনি পরিষ্কার বলেছেন there were presence of multiple persons at the time of occurrence of offense. অর্থাৎ সিবিআই যদি চেষ্টা করে তাহলে মূল অপরাধে অবধি পৌঁছানো কোনো ব্যাপার নয়। কিন্তু তোমার এই কেসটাও সেরকমই প্রয়োজনীয়, এবার 10 বছর সাজা হবে। ঠিক, দেখুন, আপনাদের আগেই বলেছি, কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশিকার জন্য ভারতবর্ষে যে একটি মাত্র সংস্থা বার্ক নিউজ চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করত, তারা এই মুহূর্তে কোনো তথ্য প্রকাশ করতে পারছে না। কিন্তু দেশের ডিজিটাল দুনিয়ায় অন্য যে কটা মাপকাঠি আছে তার প্রত্যেকটা প্রতিদিন প্রতি মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে যে এবিপি আনন্দের ওপর আপনারা কতটা ভরসা করেন। ঘটনাবহুল এই পশ্চিমবঙ্গে একটানা দর্শক সংখ্যার যে রেকর্ড আপনাদের আশীর্বাদে এবিপি আনন্দ তৈরি করেছে, তার কোনো নজির গোটা ভারতবর্ষে অন্য কোনো চ্যানেলের নিরিখে কখনো হয়নি। বলার কথা একটাই, এই নিখাদ ভালোবাসা এবং ভরসায় আমরা কৃতজ্ঞ। আমাদের সমস্ত দর্শকদের কাছে আমরা সত্যি ঋণী। আপনাদের সবাইকে প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।